প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকার ভয় পেয়ে কাঁপছে দাবি করেছেন বিএনপির মহাসচিব। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন বিএনপির ভাঙাহাট আর জমবে না। টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে বাংলাদেশে জোয়ারও আসবে না। এদিকে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু এই ঐক্যমত্য কি আদৌ সম্ভব? এই প্রশ্নকে সামনে রেখে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আন্দোলনের জোয়ার ভাটা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার ডান দিকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। আমার বাঁদিকে আছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মিস্টার ফখরুল ইমাম এমপি। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে শেখ রবিউল, আপনি যদি বলেন যে বিষয়ে আমরা ঠিক করেছি যে আন্দোলনের জোয়ার ভাটা, বিএনপির মহাসচিবের বক্তব্য যে ভয় পাচ্ছে আওয়ামী লীগ, আর অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিকে উড়িয়ে দিয়েছেন যে আর জমবে না বিএনপির আন্দোলন। প্লিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গোল টিভির দর্শকদেরকে। না, বিএনপির মহাসচিব তো যথার্থই বলেছেন যে জনগণ বিএনপির সাথে আছে বিধায় তো আওয়ামী লীগ এই রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অথবা নির্বাচনের পথ রুদ্ধ করেছে। যদি আওয়ামী লীগের জনসমর্থনের প্রতি আস্থা থাকতো, নিশ্চয়ই তো একদলীয় নির্বাচন, একদলীয় রাজনীতি, একদলীয় শাসন কায়েম করতো না। তো সেই জায়গা থেকে আমরা এখনও বলছি যে জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এখন একটা ধরেন পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে, জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। হওয়ার ফলেই তারা আজকে এই স্বাধীনতার 50 বছর পর 2008 সালে ক্ষমতায় এসে 2013 সালে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলুপ্ত করেছে। আওয়ামী লীগ যদি জনসমর্থন থাকতো অথবা জনগণের প্রতিনিধিত্ব করত, তাহলে নির্বাচন ব্যবস্থাপনায় তো হস্তক্ষেপ করার প্রয়োজন হতো না। রকিবউদ্দিন কমিশন, নুরুল হুদা কমিশন, এই যে অদক্ষ অযোগ্য কমিশন, যারা একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে পারলো না, যারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারলো না, তাদেরও আওয়ামী লীগ কী করেছে? তাদের সহযোগী সংগঠনে রূপান্তরিত করেছে নির্বাচন কমিশনকে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে। সেটাই তো আজকে মানুষের সংকট। এই কারণে আমরা বলছি যে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এদেশের মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে, এদেশের মানুষ তার সরকার নির্বাচিত করবে। সেই পথ রুদ্ধ করেছে আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনকে ভয় পাচ্ছে এবং নির্বাচন ম্যানিপুলেট করছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। অতএব আমাদের কথা যৌক্তিক। যদি ওবায়দুল কাদের সাহেব বলে থাকেন যে না আমাদের আন্দোলনে আর জোয়ার আসবে না, তা আমাদের আন্দোলনের ফলেই তো 14তে নির্বাচন ছাড়া সরকার গঠন করতে হয়েছে। 14-15 দেশে আন্দোলন হয়নি, মানুষ নির্বাচন বর্জন করেনি, নির্বাচন প্রতিরোধ করেনি। টেমস নদীর ওপার থেকে এইটা কি কিছু বলবেন কিনা নেতৃত্ব? জনগণের প্রতিনিধিত্ব যে কোনো জায়গা থেকে করা হয়। জি, দেশে থেকে রাজনীতি করবেন সেই পথ তো রাখেন নাই। মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা দিয়েছেন, বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছেন রাজনৈতিক প্রতিহিংসা বশত, তাই না? রাজনৈতিকভাবে তো মোকাবেলা করতে চাননি। 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে কি হবে আন্দোলন? নেতৃত্ব কি হবে? এদেশের মানুষ আন্দোলন করবে, বিএনপি নেতৃত্ব দেবে। 7 সমুদ্র যদি মনে করেন থেকে ওটা 7 সমুদ্র, সেখান থেকেই হবে। সেটাকেই তো ভয় পাচ্ছেন, সেটাকেও তো ফেস করতে চান না। জি, শেখ রবিউল সঙ্গেই থাকুন, আমরা যাব। জোনাস থেকে আপনি যদি বলেন, বাংলাদেশে তো আওয়ামী লীগ বিএনপি নয়, আপনারাও আছেন, আরও দল আছে, সব মিলিয়ে আন্দোলনের সম্ভাবনা কিংবা নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে গঠন করা সম্ভব হবে? ধন্যবাদ। আমি একটু ইতিবাচক আলোচনা করতে চাই। প্রথমেই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেকদিন পরে আলোচনায় আমাকে ডাকার জন্য। সহ আলোচক যারা আছেন, শ্রদ্ধেয় আলোচক, তাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি সংক্ষেপে যেটা বলতে চাই, আন্দোলনের জোয়ার ভাটা নাম দিয়েছেন, সেটা ঠিকই আছে। এই দিক থেকে আন্দোলনের জোয়ার ভাটা থাকে, কখনো ওঠে কখনো নামে, সবসময় তো একই অবস্থায় কোনো কিছুই থাকে না। তো বাংলাদেশের এখন এই মুহূর্তে সবচেয়ে বিবেচ্য বিষয় যে বাংলাদেশে একটা রাজনৈতিক সংগ্রাম দরকার, আন্দোলনটা দরকার দেশের স্বার্থে। কেন? কারণ দেশকে আওয়ামী লীগ
এই যেভাবে 14 সাল এবং 18 সালের মানে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করার তথাকথিত নির্বাচনের নাটক আয়োজন করেছে, সেটার মধ্য দিয়ে তারা নিজেরা এমন একটা জায়গায় গিয়েছে, নিজেরা বলে থাকেন বাঘের পিঠে চড়েছি, নামতে পারবো না, যতক্ষণ আছি ক্ষমতায় থাকতে হবে, এইরকম মনোভঙ্গি তাদের। কাজে নামলে বাঘ খেয়ে ফেলবে, নামলে বাঘ খেয়ে বাঘটা ফেলবে। কি? এখানে বাঘটা কি? বাঘটা হচ্ছে তাদের ভয়, মনের ভয়, জনগণ তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন। এবং এটা প্রায়ই বলেন, কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বেশ কয়েকবার বলেছেন ক্ষমতায় না থাকলে পালাতে হবে, বহু কিছু তাদের উপরে হামলা হবে ইত্যাদি। যেটা প্রয়োজন সেটা হচ্ছে দেশ যাতে একটা গভীর খাদের দিকে না চলে যায়, অভ্যন্তরীণ বিভাজনের মধ্য দিয়ে দেশের জনগণ যাতে মুখোমুখি না হয়ে পড়ে এবং দেশে একটা গৃহযুদ্ধ অবস্থা সৃষ্টি না হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া, যেটা এই দুইটা নির্বাচনের মধ্য দিয়ে, তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়াটা প্রান্তিক কেবল নয়, প্রায় নাই হয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিকভাবে আর কোনো সমাধান মানুষ আশা করে না। এরকম একটা জায়গায় কিন্তু দেশে হতাশা, সামাজিক নৈরাজ্য এবং উগ্রবাদের জমিন খুব ভালো মতো তৈরি হয়। কাজে এইখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে এবং রাষ্ট্রের ভেতরে যে ক্ষয় এবং দুর্বলতা, বিভাজন, এইটা আন্তর্জাতিকভাবে আমরা যে ভূরাজনীতির মুখোমুখি, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরকে এই একটা গণতন্ত্রের গতিমুখে ফিরতে হবে। গণতন্ত্রই হচ্ছে একমাত্র সমাধান। সেই সমাধান যদি আওয়ামী লীগ সমঝোতার মাধ্যমে উত্তরণে না যায়, তাহলে আন্দোলন করতে হবে, আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। এখন আমরা আওয়ামী লীগ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে এখনো মানে সেই সময়ের দল আর এই দল এক নয়। তবে যেটা বলতে চাইছি যে যেহেতু নামটা একই আছে, কাজে আওয়ামী লীগের বিপুল জনসমর্থন আছে আমরা মনে করি। কাজে সেই দিক থেকে আওয়ামী লীগও যাতে এই রাজনৈতিক সমঝোতায় আসে, না আসলে গণঅভ্যুত্থানের মোকাবেলা করতে হবে, আজ না হোক কাল। এখন আমি পরিষ্কারভাবে তিনটা কথা বলতে চাই মানুষের মধ্যে রাজনৈতিক ঐক্যমত্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিভাবে তৈরি হতে পারে। এক নম্বর হচ্ছে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এবং তারপরে যে জায়গাটা আমরা আসবো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ সহজে ঐক্যমত্য হতে পারে যে আগামী 3টি নির্বাচন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। কেন? কারণ এই 15 বছর সময় আমাদের দরকার কতগুলো জরুরি সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করার জন্য। যেমন আমি বলি যে 1 নম্বর বিষয় হচ্ছে আমাদের দেশে এই যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেলের পদ এবং ন্যায়পালের মতো পদ তৈরি করা দরকার। এইসব সাংবিধানিক, আধা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ যদি সরকারের হাতে থাকে, তাহলে এই ধরনের অনুগত প্রতিষ্ঠানই হবে যেগুলো আমাদের হয়ে এসছে। কাজেই সেটা যত নাটকের মাধ্যমে করা হোক, সার্চ কমিটি, এই কমিটি, সেই কমিটি, একই পরিণতি হবে। আমাদের নিয়োগের পদ্ধতিটা বদলাতে হবে এবং সেটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে হতে হবে। এই সাংবিধানিক কমিশনে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকবে। এইটা যখন গঠিত হবে, তখনই কেবলমাত্র নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো বিশেষ দলের প্রতি অনুগত হবেন না এবং 15 বছরের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর একটা পেশাদারিত্ব তৈরি হওয়া সম্ভব। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে 70 অনুচ্ছেদের মাধ্যমে যেভাবে জনপ্রতিনিধিরা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন না, সেটা সংস্কার আনতে হবে। এই ক্ষেত্রে সরকার গঠন বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে ভোট প্রদানের কি পরিণতি আনা যায়, সেই অবস্থাটা জায়গায় যেতে হবে। আর তৃতীয়ত আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার, একটি ভোট বেশি পেয়ে আপনার মেজরিটি স্বেচ্ছাচারিতা তৈরি হয়। এই জায়গাটা বন্ধ করতে হলে আধুনিক কালে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি আর আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার উদাহরণ নয়। এখন এটা সংখ্যানুপাতিক ব্যবস্থায় চলে গেছে এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ মানে দেশ, প্রায় অর্ধেক কাছাকাছি দেশের মতো সংখ্যানুপাতিক ব্যবস্থায় চলে গেছে। অর্থাৎ 300 আসনে বাংলাদেশে সরাসরি ভোটে নির্বাচিত হবেন আর 300 আসনে মোট প্রাপ্ত ভোট বিভিন্ন দলের, তার ভিত্তিতে তারা নির্বাচিত হবেন। আর চতুর্থ আরেকটা বিষয়ে ঐক্যমত্য হওয়া দরকার, যে সমস্ত অগণতান্ত্রিক আইন দিয়ে বিরোধী দল দমন করা হয়, সেই জায়গাতেও আপনার ঐক্যমত্য হবে যে এই ধরনের আইনগুলোর, এই বিরোধী দলের উপাদান বন্ধ করতে হবে। আমি বলছি যে এই 4টা বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য শুধুমাত্র গণতান্ত্রিক উত্তরের জন্য এবং এক ধরনের গ্যারান্টি যে কেউ কারো উপরে মানে অত্যাচার, নিপীড়ন কিংবা দেশ ছাড়া কিংবা রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। এই মানে এইটা একটা নতুন ধরনের জাতীয় এক ধরনের রাজনৈতিক চুক্তির মতো, যেটার মধ্যে দিয়ে আমরা একটা নতুন যাত্রায় গণতন্ত্রের গতিমুখে যেতে পারি। আওয়ামী লীগ যদি না যেতে চায়, বিরোধী রাজনৈতিক দলগুলোর অবশ্যই উচিত হবে এই লক্ষ্যকে সামনে রেখে এমন একটা নতুন বৃহত্তর ঐক্য গড়ে তোলা, যাতে করে আমরা গণতন্ত্রের গতিমুখে ফিরতে পারি। না হলে বাংলাদেশ বিপজ্জনক পরিণতির দ্বার। অনেক ধন্যবাদ। উপকূল যদি বলেন, প্রথমে যে জোনাসাকে বলেছেন একটা গণ অভ্যুত্থান মোকাবেলা করতে হবে আওয়ামী লীগকে, আর 3 দফার মধ্যে হচ্ছে যে সরকারকে পদত্যাগ করতে হবে, একটা নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং এই প্রক্রিয়াটি চলতে পারে আগামী 3 নির্বাচন পর্যন্ত। একটু যদি মন্তব্য করেন। মানে বিএনপি থেকে বেরিয়ে নাজমুল হুদা ভাই উনি আর কি দল গঠন করলেন না, এনএনপি নাকি কি পিএনপি, এসব। তো উনি দেখতাম যে ইলেকশন এলেই ইলেকশনের আগে এক একটা করে ফর্মুলা দিতেন
এবং তার মতো করে একটা ফর্মুলা দিয়ে সেটা আবার প্রেস কনফারেন্সও করতেন। তো সাকিব ভাই যখন কথা বলছিলেন ওনার কথা আমার বেশ মনে পড়লো। সাকিব ভাই টকশোতে যেটা বলছেন এটা ওনার স্বপ্নের কথা, এবং উনি স্বপ্ন দেখেন যদি এরকম হতো তাহলে উনি কি করতো, উনি আরেক যে দল গঠন করতে চাচ্ছেন সেই দল যদি রেজিস্ট্রেশন পায় তাহলে উনি কি করবেন সেই পরিকল্পনা, এটা দিয়ে উনি হয়তো এটা দিয়ে একটা বইও লিখবেন। আচ্ছা, আমি ওনার কিন্তু কথায় disturb না করব। ডিস্টার্ব করেন না, একদম কথা বলেন না। স্বপ্ন দেখতে তো দোষ নাই, তাই না? কিন্তু স্বপ্ন আমরা দেখে- আদালত দ্বারা রেজিস্ট্রেশন পেয়েছি, আচ্ছা, ওনার পরে নির্বাচন পরে কমিশন পরে ওনাদের পরে অনুমতি সেটা দেয় না। আমাকে বলতে দেন না। জি। এখন যেটা হলো যে ওনার আন্দোলন দরকার, সাকিব ভাই বলেছে আন্দোলন দরকার, আন্দোলন দরকার, দেশের স্বার্থে আন্দোলন দরকার, মানে উচ্চ কণ্ঠে সাকিব ভাই বলেছে আন্দোলন দরকার। এখন আন্দোলন তো গাছের ফল না যে গাছে উঠে ঝাঁকি দিলেন আর ফলগুলো পড়লো তুলে তুলে খেয়ে ফেললেন। আন্দোলন করবার জন্য জনগণের সমর্থন প্রয়োজন। জনগণ যদি দেখে যে তাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, কোনো একটি দলকে সমর্থন করতে হবে, দেশের স্বার্থে জনগণের স্বার্থে, জনগণই বেছে নেয় কিভাবে আন্দোলন করবে। কোনো একটি দল তার ইচ্ছে মতো কখনই জনগণকে আন্দোলনে নামাতে পারবে না, যেটি বিএনপির হয়েছে। গণ অভ্যুত্থান কিন্তু বিএনপি চায় না। বিএনপি বা সাকিব ভাইরা যেটা চায় সেটি হলো নিজেদের অভ্যুত্থান। নিজেদের অভ্যুত্থান হলো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া, সেটি কেন করতে পারছে না। এবং সে কারণে দেখবেন যে যত সামাজিক আন্দোলনগুলো হয়েছে এই বাংলাদেশে এই সরকারের সময়, সেই সামাজিক আন্দোলনগুলোকে মিথ্যাচার করে প্রোপাগান্ডা চালিয়ে তার মধ্যে ঢুকে পেছনের দরজায় দিয়ে ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করেছে, সেই হেফাজত থেকে শুরু করে ছাত্র আন্দোলন, যে কোনো আন্দোলনে। কিন্তু বিএনপি কোনো সময় কোনো একটি আন্দোলনে মানে রাজপথে নামতে পারেনি, জনগণ নামতে দেয়নি। এটা কিন্তু সরকার নামতে দিচ্ছে না এই যে ওনারা বলছেন, সেটি কিন্তু না। আমাদের নেতা মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের উনি নাকি বলেছেন, ওনার এই টকশোতে বলল যে দেশ ক্ষমতা না থাকলে দেশ ছাড়তে হবে। এই কথাটা ডাহা মিথ্যা কথা। কারণ এই সেই ওবায়দুল কাদের যিনি ৭৫-এর পরে প্রায় ৫ বছর জেলে কাটিয়েছে, যে জিয়াউর রহমানের ক্ষমতা দখলের পর বাংলাদেশের যখনই পট পরিবর্তন হয়েছে ৭৫ থেকে ২১ বছর যখন সামরিক সরকার এবং স্বৈরশাসকরা ক্ষমতায় ছিল, তারপরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন ২০০১ থেকে ২০০৬। বিএনপির আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতা থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তার নামেও মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। বলতে কি পারবেন যে একজন নেতাকর্মী দেশ ছেড়েছিল? বলতে কি পারবেন যে একজন নেতাকর্মী আন্দোলনের ভয়ে ঘরে ঢুকেছিল, রাজপথে ছিল, মোকাবেলা করেছে? জিয়াউর রহমান সামরিক শাসক জারি করে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকে ৭৫-এর পরে ক্ষমতা দখল করে রাখবার জন্য জেলে ঢুকিয়ে ৪-৫ বছর নির্যাতন করেছে, নির্মম নির্যাতন করেছে। এই যে আমাদের যারা এখন নেতৃবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের প্রথম সারির সকল নেতাদেরকে, তখন অনেক নেতা মারা গেছেন সেই নির্যাতনের কারণে, কিন্তু কেউ দেশ ছেড়ে পারে। অথচ এই সেই বিএনপি, সে যার মানে মুসলেকা দিয়ে গেছে দুর্নীতি করে, তাদের পাপের জন্য যে 111 হয়েছে, সেই 111 সরকার যখন হাত পা ভেঙেছে, তারেক রহমানকে মুসলেকা দিয়েছে জীবনেও আর রাজনীতি করব না, তারপর লন্ডন গিয়ে বসে আছে। না এখন আপনাকে আমি না আরো তিনজন আছে, আমি শেষ করছি, আমি শেষ সময় করছি। আছে আমাদের পরে এখন না এই যে মিথ্যাচারগুলো যে টকশোতে আসে সেটি কিন্তু ঠিক না। আমাদের কাদের ভাই বলেছেন যে কথাটি, সেটার আমি সাকিব ভাইয়ের কাছেও রবিউল ভাইয়ের কাছেও আমি জানতে চাইবো, সেটা দিয়ে আমি শেষ করছি। উনি বলেছেন যে আপনারা এত কিছু করতে পারেন, এত স্বপ্ন দেখছেন, এত বই লিখছেন, আপনি এত কিছু বলছেন, তো আপনাদের সামনে এই যে নির্বাচনের ফর্মুলা দিলেন, কত তত্ত্ব দিলেন, তো সামনে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রী আপনাদের কে হবে? বেগম খালেদা জিয়া কি প্রধানমন্ত্রী হবেন আপনার দলের? না তারেক রহমান লন্ডনে বসে হবেন? আমাদের কাদের ভাই বলেছেন যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আমরা জনগণকে সাক্ষী রেখেই বলছি। আপনারা বলেন এই টকশোতে দাঁড়িয়ে কাকে বানাবেন প্রধানমন্ত্রী? তা আপনাদের কেন ভোট দিবে, কেন বিএনপিকে ভোট দিবে সেটা আপনারা একটু বলেন জনগণকে। এই প্রশ্ন আমরা করব। আমাদের সঙ্গে জাতীয় পার্টির একজন এমপি আছেন, ফখরুল ইমাম ভাই, যদি একটু বলেন আপনি কিভাবে দেখছেন আন্দোলনের জোয়ার ভাটা, এবং মিস্টার সাকি অনেকগুলো ফর্মুলা দিয়েছে, এগুলো কতটা কাজ করবে বলে আপনার মনে হয়? আন্দোলন ব্যাপারটা হচ্ছে, আন্দোলন কাকে বলে সেটা জাতীয় পার্টি খুব ভালোভাবে ৯১ সালের পর থেকে মোকাবেলা করেছে। আপনি জানেন
যে এইখানে এই জাতীয় পার্টির বিরুদ্ধে আপনার আওয়ামী লীগ এবং বিএনপি এবং 4 দলীয় ঐক্যজোট একসঙ্গে জাতীয় পার্টিকে প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা আন্দোলনের মাধ্যমে টিকে আছি, প্রথম 35টা থেকে সিট আরম্ভ করে আজ পর্যন্ত 26 সিটের অধিকারী। সুতরাং আন্দোলন কিভাবে হয়, আন্দোলনে যদি ভাটা পড়ে যায়, আপনি বলেছেন জোয়ার ভাটা, ভাটা হলে সর্বনাশ, ওখান থেকে উঠার কোনো উপায় নাই, উপায় নাই না, সবসময় জোয়ারে থাকতে হবে, আন্দোলনের জোয়ারে সবসময় থাকতে হবে। জাতীয় পার্টি তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তারপর জাতীয় পার্টি আন্দোলনের মাধ্যমেই কিন্তু তার জায়গাটা ঠিক করে নিয়েছে। আজকে জাতীয় পার্টি এই আপনার সংসদে আছে বিরোধী দল হিসাবে, এটা কিন্তু এমনি এমনি হয় নাই, আমাদের আন্দোলনের মাধ্যমে করতে হয়েছে। সুতরাং আপনি যে আন্দোলনের কথা বলছেন, এই আন্দোলন জনগণকে নিয়ে করতে হবে, একা একা তো আন্দোলন করা যায় না। আপনার এখানে টকশোতে এসেও আন্দোলন করা যাবে না। না, এটা কি জাতীয় পার্টি আন্দোলন করে গেছে নাকি সমঝোতা হয়েছে? আসলে টেবিলের উপরে সমঝোতা হয়েছে, সমঝোতা শুনে টেবিলের নিচেও হয় সমঝোতা, জি, নানা রকমের। টিচার তো আপনি অনেক কিছু অভিজ্ঞ। ব্যাপারটা সমঝোতা কখন হয়? যখন আপনার পায়ের নিচে মাটি থাকে, যখন আপনার জোর থাকে, তখনই তো আপনি আরেকজনকে সমঝোতা করবেন। বাংলাদেশে আজ বিগত 15 বছর যাবত আপনি জোটের রাজনীতি চলছে। আজকে যদি কোনো পার্টি, মনে করেন বিএনপি কিংবা আওয়ামী লীগ, এককভাবে সরকার গঠন করতে পারতো, তাহলে তো সমঝোতা করতো না, এককভাবেই তারা নির্বাচন করতো। সুতরাং এইটা আপনাকে বুঝতে হবে যে এই সমঝোতাই বলেন আর জোটই বলেন, এটা কিন্তু পায়ের নিচে মাটি লাগে, শক্তি লাগে। যেমন 20 দলীয় জোট, 20 দলীয় জোট হয়ে বড় হয়ে গেল, কামাল হোসেনের নেতৃত্বে গতবার দেখলাম আমরা ঐক্য জোট হলো, সেটা এখন কোথায়? সুতরাং এই আন্দোলন করতে হলে আন্দোলনের জোয়ারটা আনতে হবে, ভাটাতে আপনি টিকতে পারবেন না, ভাটাতে ভেসে যাবেন। সুতরাং আন্দোলনের জোয়ারকে আনতে হলে জনগণের কাছে যেতে হবে, সম্পৃক্ত থাকতে হবে। আর সাকিব ভাই যেটা বলেছে, এটা আমাদের দেশে ছিল, আমাদের দেশে ছিল যে আমরা কোনো সময়, আমাদের সংবিধানে আছে, একদিনের জন্য হলেও আমরা কোনো সময় এই সরকার মানে মানে নির্বাচিত অনির্বাচিত কোন লোক এই দেশের সরকার প্রধান হইতে পারবে না, নট ফর এ সিঙ্গল ডে। তো সেখানে আমি কিভাবে 3 মাস 6 মাসের জন্য একটা নির্বাচনের পদ্ধতি আনায়ন করব, যেটা হাইকোর্টে গতবার আমাদেরকে উঠিয়ে দিয়েছে, রায় দিয়েছে যেটা অসাংবিধানিক, এটা হতে পারে না। একদিনের জন্য হলেও কোনো অনির্বাচিত ব্যক্তির আন্ডারে বাংলাদেশ শাসিত হতে পারে না। কিন্তু বাংলাদেশে তো হয়েছে না, এগুলো তো আমরা দেখেছি, এগুলো তো দেখেছি হয়েছে। এগুলো সবই কি ফিক্সড এন্ড ফাইনাল, যে আর চেঞ্জ করা যাবে না, কোনো সংস্কার সম্ভব না? এগুলো তো ধর্মগ্রন্থ না, তাই না? ধর্মগ্রন্থ না, জি, রাষ্ট্র সংবিধান, এগুলো চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সংস্কার হয়। এটা তো হাইকোর্টের একটা রায় হয়েছে, 3 বার তো হয়েছিল, 3 বার তো হওয়ার পরে হাইকোর্টে একটা রায় হয়েছে, আপনি জানেন, যেখানে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সুতরাং এখানে আর এটা করা যাবে না। এখন আপনি অবৈধভাবে, বাংলাদেশে তো অনেকবার অনেকে ক্ষমতায় এসছে, সুতরাং সেগুলো বন্ধ করা উচিত। গণতন্ত্রের যে বিউটিটা সেটা আমরা ধরতে পারছি না, যে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। এই পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার থাকতে গেলে আপনাকে নির্বাচন করতেই হবে, নির্বাচনের মাধ্যমে আসতে হবে। এবং নির্বাচনে বাংলাদেশে অনেক ভালো নির্বাচন আছে, অনেক খারাপ নির্বাচন আছে, সবগুলো দেখেই আমাদেরকে। অনেক ধন্যবাদ ইমাম ভাই, আপনি সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, কথা বলছিলাম আন্দোলনের জোয়ার ভাটা। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছে আমি রুবায়াত ফেরদৌস। আমরা কথা বলছিলাম আন্দোলনের জোয়ার ভাটা নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি। আব্দুল সালাম ভাই, আপনি শেষ করতে পারেননি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম। আন্দোলনের জোয়ার ভাটা তো অবশ্যই আছে, সবকিছুতেই জোয়ার ভাটা আছে। আজকে যারা ক্ষমতায় আছে তারা মানে জোর করে যদি ভাবে এখানে আরো বহুদিন ক্ষমতায় থাকবে, সেটা তো ভাটায় যাবেই একসময়, তাই না? যতই চেষ্টা করুক। এই জন্য আজকে আমরা যেটা বলতে চাই যে আজকে নির্বাচনের বিষয়টা প্রধানমন্ত্রী আনছেন, তার দলকে প্রস্তুতি নিতে বলছেন, সেই জায়গায় স্বাভাবিকভাবে আমাদেরকেও তখন নির্বাচনের প্রশ্ন আসছে, নির্বাচনের ব্যাপারে কথাবার্তা আসছে। এবং নির্বাচনের প্রশ্নে আমাদের যেটা পরিষ্কার, বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি যে কোনোভাবেই কোনো একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, বা হলে সেটা নিরপেক্ষ হয় না। কারণ দলীয় সরকারের অধীনে প্রশাসনের কোনো অঙ্গই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। আর নির্বাচন কমিশন তো তখন একটা টুটু জগন্নাথে
পরিণত হয়। আর আর আওয়ামী লীগ আজকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে ভয় পাচ্ছে, যেহেতু তারা আজকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারা ভয় পায় যে নির্বাচনে যদি তারা জিততে না পারে, যেটা যে আমার বোন উকিল যেটা বললো ওটা কিন্তু ঠিক না। ওটা যে কথাটা বলেছে এটা অবশ্যই ঠিক। গত নির্বাচনের আগে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এই কথাটা বলছেন এবং এটা প্রমাণিত। এবং সেটা বাদ দিলাম যে আজকের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের ভাই যে আছে যে মেয়র, সে কি বলে, সে তো নিজেই বলছে, যেটা প্রকাশ্যে সব জায়গায় আসছে, যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ পলানোর রাস্তা খুঁজে পাইতো না, দরজা খুঁজে পাইতো না। এটা তো আর আমরা বলি না, তারাই তো বলতেছে। তো এই জন্য কথাটা হলো যে আজকে দীর্ঘদিন আজকে তারা জোর করে ক্ষমতায় আছে, কিন্তু এইভাবে ক্ষমতায় দীর্ঘায়িত করা যায় না। এইবারে নির্বাচন কোনোভাবেই আওয়ামী লীগের অধীনে হবে না, কারণ তারা প্রধানমন্ত্রী থাকবে, তারা মন্ত্রী থাকবে, তারা এমপি থাকবে, তাদের নির্বাচন কমিশন থাকবে, সবকিছু তারাই থাকবে। আর তারপরে আর আমরা খালি যাই সেখানে ওইটাকে জায়েজ করে আসবো। আমার মনে হয় শুধু বিএনপি কেন, আজকে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলই অন্তত এবারে নির্বাচনে সেই রকম নির্বাচনে যাবে না, এটা হলো আমাদের বিশ্বাস। এবং আওয়ামী লীগের জোটে যারা আছে তাদের মধ্যে অনেকে আজকে এই ধরনের নির্বাচনে যাবে বলে অন্তত আমার বিশ্বাস হয় না। কারণ সবাই আজকে বিশ্বাস করে যে গণতন্ত্রটা ফিরে আসুক, মানুষের ভোটের অধিকারটা ফিরে আসুক। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু আমি মুক্তিযুদ্ধটা কেন করছিলাম, দেশ স্বাধীনটা কেন করছিলাম, মূলত তো ছিল আমাদের ভোটের অধিকারটা, তাই না? আওয়ামী লীগ কেন সে সময় করেছিল, যে সে সময় আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পরও তাদেরকে ক্ষমতা অর্পণ করেন নাই পাকিস্তানি সরকার। অর্থাৎ আজকে বিষয়টা হলো ভোট, এবং সরকার থেকে নামা উঠার জন্য একটা ভোটের প্রয়োজন। সেই ভোটের প্রক্রিয়াটা আজকে শেষ করে দিচ্ছে আওয়ামী লীগ। আজকে সেই কারণে এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নাই। আজকে বিএনপি যদি না থাকে, বিএনপি জনপ্রিয়তা নাই, বিএনপি ওইটা, তাহলে বিএনপি কে ভয় পান কেন? তো ভয় পাওয়ার তো কথা না। আপনার ক্ষমতা ছেড়ে একটা নির্বাচন দেন না, আপনারই তো জনপ্রিয়, এত মেগা প্রজেক্ট। জি সালাম ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে পরে আবারও আসবো। একজন দর্শক যুক্ত হয়েছে, তার ফোন নিয়ে আমরা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মীর মোসাদ্দেক হোসেন নারায়ণগঞ্জ থেকে বলছি। বলুন। আমরা জানি যে আগামী 2022 সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ উত্তীর্ণ হবে। আমরা যখনই দেখি যে নির্বাচন কমিশন যখন গঠন করতে যাওয়া হয়, তখন সকল বিরোধী দল হইচই শুরু করে। এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট আইন কেন কোনো সরকার, ইভেন বিএনপিও সরকারে থাকতে এটা করে নাই। যখন যে কোনো সরকার ক্ষমতায় থাকে তার ইচ্ছা মতো নির্বাচন কমিশন গঠন করা হয়। তা আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা বলে প্রয়োজন বলে আমরা সবাই মনে করি। সেই ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট আইনটা প্রণয়ন করা যায় কিনা, অথবা সর্বদলীয় ফার্স্ট কমিটি গঠন করা, সর্বদলীয়, যাতে সকলের মতামতের ভিত্তিতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশন গঠন করা যায় কিনা। অনেক ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন এবং মতামত রাখবার জন্য। মিল্লাত ভাই, যদি আপনি একটু বলেন, সালাম ভাই যেটা বলেছে যে আপনারা ভয় পাচ্ছেন কিনা বিএনপিকে। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও শুভেচ্ছা। আসলে প্রায় ভোর হয়ে যাচ্ছে, রাত 12টার বেশি বাজে, তো সবাই আসলে হয়তো ঘুমন্ত অবস্থায় আছেন। বিশেষ করে আমাদের যারা আলোচকবৃন্দ আছেন, আমি জানি না তারা কি বলছেন। আমি যতটা গর্জন শুনতে পাচ্ছি, বর্ষণ কিন্তু ততটা দেখতে পাচ্ছি না। সুতরাং সেই বর্ষণ কবে হবে সেটার জন্য যদি আমাদের ঈদের পর ঈদ, পূজার পর পূজা পার করতে হয়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে সেই বর্ষণটা হয় না। আর যদি আমরা গরমের দিনে শীতের পোশাক পরি, বিএনপি যেভাবে আন্দোলনটি করছে, সেটা দিয়ে কিন্তু জনগণের মনটাকে আসলে জয়ী করা যাবে না। যে সময় সেই কাজটি করতে হবে জনগণ যা চায়, এবং আওয়ামী লীগ এই কাজটি করার জন্যই বছরের পর বছর ধরে টিকে আছে বাংলাদেশে। এক সময় ছিল, আপনি বলেছেন, একটু আগে শুনছিলাম যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। বাংলাদেশের একমাত্র একজন নেত্রী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন, তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এর আগে বা পরে কেউ কিন্তু শান্তিপূর্ণভাবে, আপনার নোট করে রাখেন, কেউ দাবি করতে পারবে না শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে। ফখরুল ভাই, এটা গণতন্ত্রের সৌজন্য, ফখরুল ভাই বলছিলেন, আসলে জননেত্রী শেখ হাসিনার হাতেই কিন্তু গণতন্ত্রের এই সৌন্দর্যটা পেয়েছে, এটা আপনাদের স্বীকার করতেই হবে। আপনারা বলছেন যে জনবিচ্ছিন্ন পতিত একটি দল, যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আপনাদের অবস্থাটা কল্পনা করে দেখেন, আপনাদের অবস্থা কোথায়। সেই জনবিচ্ছিন্ন পতিত দলকে আপনারা তার ধারে কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না, সেই দলের কাছে জনসমর্থন নিয়ে পাচ্ছেন না।
আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, অবশ্যই, কিন্তু শুধু কি সেটা টেলিভিশনের মধ্যে বসে করবেন না জনগণের পাশে যে করবেন, সেটা হলো আসল কথা। আপনি হয়তো টেলিভিশনে গরম গরম বক্তৃতা দিতেই পারেন, সাংবাদিক সম্মেলন করে দুর্নাম করে আওয়ামী লীগকে কাঁপিয়ে দিতেই পারেন, কিন্তু মাঠে আওয়ামী লীগ কাঁপছে নাকি বিএনপির অনুপস্থিতি সকলকে পীড়া দিচ্ছে যে একটি দল এত কথা বলে জনগণের পাশে আসে না, সেটাও তো আমাদের আসলে চিন্তা করে দেখতে হবে। আপনি যদি বলেন যে বলেছে 1400 না 1800 না 1700 নির্বাচনে আন্দোলন করে বিএনপিকে আওয়ামী লীগকে ভোট শূন্য করে দিয়েছি, ওইটা আন্দোলন না অগ্নিসংযোগ নাকি অগ্নিসন্ত্রাস, যেটার মাধ্যমে হাজার হাজার মানুষকে পুড়িয়ে মেরেছেন, যেটার মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছেন, ছেলে মেয়েদের স্কুলে যেতে দেন নাই, স্কুল ঘর পুড়িয়ে দিয়েছেন, অবরোধ ডেকেছেন, সেটা কি আসলেই আন্দোলন? সেই আন্দোলন যদি হয় আবার করে চেষ্টা করে দেখেন, একদম জনগণ দাঁত ভাঙা জবাব দিবে, যেমন 2014 কিংবা 18 সনে দিয়েছে, ধারে কাছে ঘেঁষতে দেয়নি। সুতরাং সেই ধরনের আন্দোলন করতে চাইলে, কিন্তু আমি ভেবেছিলাম যে বিএনপি তার ভুলটি বুঝতে পেরেছে, কারণ 16 সনের পরে এই ধরনের আন্দোলনের ডাকটি তারা দেয়নি, এই জন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু তারা যদি আবারও পুরনো ফর্মুলায় ফিরে আসতে চায় তাহলে তাদেরকে পুরনো ফর্মুলায় ফিরে যেতে হবে। আমি একটা কথা বলি, অনেক ফর্মুলা আমরা দিই বিভিন্ন সময়, বিশেষ করে উপদির কথাটা আমার খুব ভালো লেগেছে, যে কিছু কিছু দল আছে বা কিছু কিছু মানুষ আছে যারা ফর্মুলা দিয়ে থাকেন, কিন্তু ফর্মুলাটা হতে হবে এভিডেন্স বেসড। আপনার পিছনে যদি কোনো এভিডেন্স না থাকে, সেটার পিছনে যদি কোনো সত্যতা না থাকে, সেটার পিছনে যদি কোনো যুক্তি না থাকে, সে ফর্মুলায় থেকে দেয়, বাস্তবায়িত হয় না। আর সবাই কিন্তু বলছেন ভবিষ্যতে এইটি হবে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ 12-14 বছর হলে শুনে আসছে, কিন্তু ফলাফল কিন্তু দেখতে পাচ্ছে না। আপনি যদি দেখে থাকেন যে বলা হয়েছে 3টি নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ, ফখরুল ইমাম ভাই কিন্তু ক্লিয়ারলি উনি সংবিধান ভালো বোঝেন, এবং পার্লামেন্টে ওনার বক্তৃতা যদি শুনি আমরা চুপচাপ করে বসে শুনি যে উনি কি বলেন। এর পরের কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন, একটি অনির্বাচিত মানুষের হাতে 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেওয়া যাবে না। কিন্তু বিরোধী দলের দাবি কি যে আমরা অনির্বাচিত লোক চাই, আমরা পার্টি যারা করি সবাই খারাপ, আমাদের দরকার নাই ভাই, আপনারা অনির্বাচিত। তাহলে পার্টি করেন কেন? পার্টি ছেড়ে দিয়ে আপনারাও ওই সুশীল সমাজের পার্ট হয়ে যান, তারপরে এসে সরকার গঠন করেন, তখন দেখা যাবে কি করা যায়। যে ফর্মুলা একবার ফেল হয়ে গেছে, যে ছাত্র একবার পরীক্ষায় ফেল করে ফেলে খারাপ ভাবে, তাকে যদি আবার বলা হয় যে আবারও ফেল করার জন্য প্রস্তুতি নাও, তাহলে কিন্তু সে নিবে না। তেমনি ভাবে 3টি বার কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, 15টি বছর কিন্তু এদেশের জনগণ পেয়েছে। কিন্তু কি পেয়েছে এদেশের জনগণ? জনগণ পেয়েছে হচ্ছে 2006 সালে, এটা বিএনপির আরো ভালো করে বোঝার কথা, 3 মাসের জন্য ক্ষমতায় এসে 2 বছর ক্ষমতায় থেকেছে, রাজনীতিবিদদের জেলে নিয়েছে, শাস্তি দিয়েছেন, মামলা দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, দুর্নীতিবাজ বানানো হয়েছে, রাজনৈতিক চরিত্র হরণ করা হয়েছে। আরো বেশি কি করা হয়েছে সেটি হচ্ছে একজন সুশীল সমাজ যে একদম নেতা, আন্তর্জাতিক পুরস্কার পাওয়া, গ্রামীণ ব্যাংকেরও 100 এমডি ছিলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তো এত গণতান্ত্রিক যে তিনি বললেই ফেললেন আমাকে 2 বছরের জন্য প্রেসিডেন্ট করলে হবে না, আমাকে করতে হবে 10 বছরের জন্য প্রেসিডেন্ট। এই হচ্ছে আমাদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের একটি পার্ট। আর যিনি দায়িত্ব প্রধান এসেছিলেন, তিনি তো ভাবলেন দায়িত্ব যখন একবার পেয়েছি দায়িত্ব ছাড়বো কিনা। এই যদি জনগণ আন্দোলন না করতো আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী জোটের নেতৃত্বে, তাহলে কিন্তু তারা দল ছেড়ে কখনো চলে যেত না, তারা কিন্তু ক্ষমতা ছেড়ে কখনো চলে যেত না। সুতরাং যদি কারো কোনো ক্ষমতা থাকে, সেই ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সেই জনগণ যার সাথে আছে তিনি আসলে দায়িত্বে থাকার যোগ্য। অনেক ধন্যবাদ মুন্না ভাই, অনেক ধন্যবাদ, তাদের জনসমর্থন আছে। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকুন। শেখ রবিউল যদি বলেন। হ্যাঁ, অনেকগুলি বিষয় এসেছে। একদিনের জন্য অনির্বাচিত কারোর কাছে ক্ষমতা থাকবে না, কিন্তু সেটি কি 95-96 স্মরণে ছিল না? মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্যই তো সংবিধান সংশোধন করা হয়েছিল। 96-তে কি হয়েছিল? 96-তে যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন, দাবি করেছিলেন, কেন অ্যামেন্ডমেন্ট করে আমরা যখন সংবিধানে প্রতিষ্ঠিত করেছিলাম তখন অনির্বাচিত ছিল না, তাহলে 96 নির্বাচনটা অসাংবিধানিক হয়েছিল, অবৈধ হয়েছিল ঘোষণা করেন। হাইকোর্ট তো তা করেননি। হাইকোর্ট তো অবজারভেশনে বলেছেন আরো 3টি নির্বাচন এভাবে হতে পারে। অর্থাৎ এই যে ক্ষমতায় থাকলে নিজেরাই তত্ত্বাবধায়ক সরকার হয়ে বসে আছেন ক্ষমতাটা দখল করে, সেটা তো কাম্য নয় মানুষের কাছে। মানুষের ভোট দেওয়ার পথ বন্ধ করেছেন, রুদ্ধ করেছেন। বিএনপি আন্দোলন করতে পারে না? স্বৈরাচার এরশাদকে হটিয়েছে কারা? 86-তে আপনারা আতাত করে নির্বাচনে গিয়েছিলেন, আমরা নির্বাচনে না গিয়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, 90-তে এরশাদকে হটিয়েছিলাম, পরবর্তীতে আপনার পার্লামেন্টে এসে আমাদের সহযোগী শক্তি হিসেবে যোগ দিয়েছিলেন। 111-এর যে সরকার, ফকির উদ্দিন মঈনুদ্দিন, আপনাদের এই আন্দোলনের ফসল
দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা দেশ ছেড়ে যাই নাই, ওই 111 সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, হটিয়েছিলাম। সেদিন বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে গেলে বাংলাদেশের চিত্র অন্যরকম হতো, তাই না? এই জায়গাগুলি বুঝতে হবে। বাংলাদেশে বিএনপি আন্দোলন করেই বারবার অবৈধ শক্তি হটিয়েছে। আওয়ামী লীগের সে রেকর্ড নাই। 78, 79, 81, 91, 2001 নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা এসেছি জনগণের সমর্থন নিয়ে। আর শান্তিপূর্ণভাবে ক্ষমতা আপনারা হস্তান্তর করেছিলেন একবার 96-এ, কারণ তখন সাংবিধানিক সংকট ছিল না। তত্ত্বাবধায়ক সরকার আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। 2001-এ এসে আপনারা 96 থেকে 2001-এ এসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আমরা 2001-এ ক্ষমতা এসে যখন 2006-এ ক্ষমতা হস্তান্তর করতে গিয়েছি, যখন দেখেন যে জনসমর্থন নাই, তখন আপনারা এই সংকট তৈরি করেছেন। অন্য কোনো সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা বা সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে গেলে আপনাদের গোত্রদাহ। আপনারা যখন পরাজয় নিশ্চিত জানেন তখন সংবিধানে হাত দেন, যখন পরাজয় নিশ্চিত জানেন জনসমর্থন নাই, তখন একটা অশান্তি তৈরি করেন, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করেন। এটাই হচ্ছে আপনাদের রাজনৈতিক ঐতিহ্য। আর বিএনপি নেতারা আন্দোলন করতে জানে না। 1,02,000 মামলা, 35 লাখ লোক আসামি, মহাসচিবের বিরুদ্ধে 116টি মামলা, সমস্ত স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা জেলে গিয়েছে, গ্রেপ্তার হয়েছে, নির্যাতিত হয়েছে পথে। আপনাদের মহাসচিব বলেন, প্রেসিডিয়াম সদস্য বলেন, একজনকে বিএনপি কোনদিন মামলা দেয়নি, গ্রেপ্তার করেনি। রাজনৈতিক সৌন্দর্য আপনারা নষ্ট করেছেন, নিধন করেছেন। নির্বাচন কমিশনের কথা বলছেন, সার্চ কমিটি করে তো আওয়ামী অনুগত করে খুঁজেছেন, কখনোই নিরপেক্ষ দক্ষযোগ্য নির্বাচন কমিশন তো খোঁজেননি। এক দর্শক প্রশ্ন করেছিল যে সাংবিধানিক কমিশনটা করতে পারলে নিশ্চয়ই ভালো হতো, কিন্তু বিএনপি যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিল, তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, সেটা নিরপেক্ষ ছিল। রকিবউদ্দিন, ওই আপনার নুরুল হুদা আগামীতে কি করবেন এটা বিএনপি করেনি। আর সার্চ কমিটি ফাংশন করবে না, নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়েও কাজ হবে না। নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত থাকে নির্বাচনকালীন সময়, সেটা সরকারের নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ আওয়ামী লীগের এই ক্ষমতা লুবিচার থেকে যদি বেরিয়ে না আসে, কেবল নির্বাচনের পথ যদি নিরপেক্ষ সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত না করে, জনগণকে যদি অবাধে ভোট দিতে না দেয়, তাহলে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না, আর সেই নির্বাচন করতে দেওয়া হবে না। 2014, 2015-তে আন্দোলন হয়েছে, আন্দোলন ভয় পার বিরত ক্ষমতা হস্তান্তর করতে চান না। ভয়টা কিসের? জনসমর্থন থাকলে এত ভয় কেন? একজন দর্শক যুক্ত সাহস হয়েছেন, থাকলে শেখ রবিউল। ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচনের আয়োজন করেন না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? আমি জহির রায়হান বলছিলাম সিরাজগঞ্জ থেকে। বলুন। ধন্যবাদ আরটিভি গোল্ড টিভির বৈঠককে আপনাকে ধন্যবাদ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। রুবায়েত ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আন্দোলনের জোয়ার ভাটার বিষয়ে যে কথাটি বলতে চাচ্ছি, কার্যত বর্তমানে বাংলাদেশে কোনো বিরোধী দল নেই। এর একমাত্র কারণ সেটা হলো দুর্নীতি এবং বিভিন্ন মামলায় তারেক রহমান আছেন সাজাপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে, এবং খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হয়ে জেল কেটেছে, এবং সে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বাইরে আছেন। আমার প্রশ্নটা হলো, আমরা ইদানিংকালে একটা জিনিস দেখতে পাচ্ছি, সরকারি আমলারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ শুরু করেছে, এবং রাজনৈতিক নেতাদের সাথে আমলাদের একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। এবং 2-1 দিনের পেপার পত্রিকা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে একটা জিনিস দেখতে পাই, উপজেলা চেয়ারম্যান ইউনোর কথা শোনে না, ইউনো উপজেলা চেয়ারম্যানের কথা শোনে না। এখন আমার কথা হলো, আমরা সাধারণ নাগরিক চাই দেশে একটি সুস্থ সুন্দর পরিবেশ থাকুক এবং উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। সেক্ষেত্রে দুটো দলই কি আমাদের আমলাতান্ত্রিক জটিলতা থেকে এবং আমলাদের দুর্বৃত্তায়নের থেকে মুক্ত করার কোন পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন কি? অনেক ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে প্রশ্ন করার জন্য। জোনায়েদ স্যারকে যদি প্রশ্নটার উত্তর নিয়ে আপনি আলোচনা শুরু করেন। ধন্যবাদ। আমলা বনাম জনপ্রতিনিধি, এই প্রশ্ন তিনি করেছেন। আমি আসলে মানে আজকে বলেছিলাম যে ইতিবাচক আলোচনা করতে চাই, কাজে এই যে উস্কানি ওনারা দিয়েছেন, এটাকে যে বলে যে মানে এটা ফ্যাসিবাদের খুব ক্লাসিক্যাল লক্ষণ, যে নিজেরা যেটা করেছেন ঠিক তার উল্টো কথা বলে বারবার হ্যামার করে ভাবটা এমন করা যে আমরা বোধহয় এটাই আগে যা বলেছি ভুলিয়ে দেওয়া। যেমন 111 সম্পর্কে আওয়ামী লীগের বক্তব্য ছিল এটা তার আন্দোলনের ফসল, এখন তারা ঠিক উল্টো কথা বলছেন। তো ইত্যাদি এই সমস্ত কথাতে আমি আর তর্কে যাব না, কারণ এগুলো টকশোতে বাদানুবাদ করার আমার লক্ষ্য নয়। আমার বক্তব্য হচ্ছে যে বর্তমান বাংলাদেশটা কীরকম আছে, এটা আছে উন্নয়নের নামে
অবিশ্বাস্য, অদৃষ্টপূর্ব লুটপাট হচ্ছে, মানে এর কোনো তুলনা পৃথিবীর ইতিহাসেও নাই। এক। দুই হচ্ছে গরিবের পেটে কিভাবে লাথি। একটা রাজনৈতিক দলের দেউলিয়ত্ব প্রমাণ হয় কি, দেশে যখন লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চালকরা যারা চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, নিজেরা একটা পতন করলেন, তখন তারা সরকার কোনো সেখানে ব্যবস্থা করতে পারলো না। এখন তারা যখন নিজেদের আয়ের ব্যবস্থা করছেন, তার পেটে পুলিশ দিয়ে লাথি মারছেন। তার মানে গভর্নমেন্ট তার তথাকথিত উন্নয়নের যে বলচাল চুরচুর করে ভেঙে পড়ে যখন সে আসলে মানুষের বাস্তব সমস্যার কোনো সমাধান করতে পারে না। তা আমি কথা বাড়াবো না, বলবো যে রাজনৈতিকভাবে একটা অবরুদ্ধ পরিস্থিতি আছে, একটা সংকট আছে, এবং এইটা বাংলাদেশের মানুষের ভোটাধিকার নাই। এটা দেশের যে 10-11 কোটি ভোটার আছে তাদের প্রত্যেকের অভিজ্ঞতা 18 সালে, প্রত্যেকের অভিজ্ঞতা 14 সালে, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারে নাই। ফলে সেই জায়গা থেকে এটা বাস্তবতা, এটা ওনারা যতই আইন কানুন প্রমাণ আছে কিনা এসব নানান কথাবার্তা বলবেন, এগুলোর কোনো ভ্যালু নাই। মূল কথা হচ্ছে আজকে এর পরিণতি কি দাঁড়াচ্ছে, রাষ্ট্রের ভেতরে দ্বন্দ্ব, যেটা একটু আগে আমাদের বললেন। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তাদের এলাকা ভিত্তিক কর্তৃত্ব এখন আর তাদের মানে হাতে নাই, এটা যে এসপিডিসিদের হাতে চলে গেছে, এইটা এখন বাস্তব সত্য, এবং সকল আওয়ামী লীগের লোকজনও এই জিনিসটা বলে। এটা তো আপনি গোপন করতে পারবেন না, কেননা ধীরে ধীরে এগুলো সব প্রকাশ হয়ে পড়ছে। আপনি রাষ্ট্রের ভেতরে প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের যে দ্বন্দ্ব তৈরি করছেন, কেননা কোটারি স্বার্থ এবং সেইখানে যে কায়েমি স্বার্থটা জায়গা করছে, এটা অনিবার্য দ্বন্দ্বে লিপ্ত হতে বাধ্য, তার কোনো জবাবদিহিতা না থাকার কারণে, এবং এইটা রাষ্ট্রকে দুর্বল করবে, এবং যে নতুন ভূ রাজনীতির মুখোমুখি আমরা, সেখানে রাষ্ট্রকে তার নিজের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ করবে। সে কারণে আমরা বলছি যে অবশ্যম্ভাবীভাবে গণতন্ত্রের উত্তরণের জায়গা দরকার। এখন এইখানে প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভোটাধিকার, যেটা বাংলাদেশের 16 কোটি বলেন 18 কোটি বলেন যারা নাগরিক, তাদের প্রত্যেকের এটা আজকে কর্মসূচি। এই কর্মসূচির আন্দোলন বাংলাদেশে হবে। আন্দোলন কি বলে, গাছের ফল না যে ঝুড়ি দিলে হয়, কিন্তু আন্দোলনের উত্তাল ঢেউ কিন্তু নতুন ফসলের মানে উত্তালের মতো করেই সামনে আসে। সেটা যখন আওয়ামী লীগ ওইটার মুখোমুখি হইতে চাইছেন, আওয়ামী লীগ অপেক্ষা করছেন কবে সেটা হবে। দুর্ভাগ্য এইটাই যে আওয়ামী লীগকে গণ অভ্যুত্থানের মোকাবেলা করতে হতে যাচ্ছে, কারণ আওয়ামী লীগের ওই হুঁশটা নাই। এখন আমি যেটা বলতে চাইছি যে প্রধানমন্ত্রী কে হবেন, এই প্রশ্ন আওয়ামী লীগ কেন আনে? ইটস এসেনশিয়ালি এ ফ্যাসিস্ট কোয়েশ্চেন। কেন? এই যে আপনি যদি একজন গণতান্ত্রিক মানুষ হন, আপনি মনে করবেন যে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা ঠিক করবে প্রধানমন্ত্রী কে হবেন, অথবা প্রধানমন্ত্রীকে যদি সরাসরি নির্বাচন করার সুযোগ থাকে তারা ঠিক মানুষ ভোট দিয়ে ঠিক করবেন। এই যে বিরোধী দলকে, আচ্ছা ভবিষ্যৎ আওয়ামী লীগের বিকল্প কি, দিস আর অল ফ্যাসিস্ট কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে আপনি ঠিক করে দিতে চান যে বিরোধী দল কে হবে, তার চরিত্র কি হবে, তার রাজনীতি কি হবে। গণতান্ত্রিক জায়গায় সংবিধান এবং তার নীতিমালার আওতায় যারা রাজনীতি করতে পারবেন তাদের অধিকার আছে তারা কি রাজনীতি করবেন এটা ঠিক করার। কাজেই আওয়ামী লীগ চায় প্রত্যেকেই তাদের অনুগত হবে, আর না হলেই তারা হচ্ছে বাংলাদেশের শত্রু, রাজাকার, জঙ্গি ইত্যাদি অভিধায় অভিহিত করবেন। এই অভিধা মানুষ আর খাচ্ছে না, তাদের পায়ের তলার মাটি যে সরেছে এটা তারা বোঝেন বলেই হেলমেট বাহিনী দিয়ে সামাজিক আন্দোলন নিয়ন্ত্রণ করেন। ছাত্রদের আন্দোলনে হেলমেট বাহিনী লেলিয়ে দিয়েছেন, আর সমস্ত রাষ্ট্রযন্ত্র যে এখন পকেটে ঢুকিয়েছেন, এটা আপনাদের জন্য বুমেরাং হবে। কাজে আমি বলছি যে হুঁশে ফেরেন। হুঁশে ফিরলে বুঝতে পারবেন যে একটা নতুন রাজনৈতিক সনদ দরকার। 71 সালের পরে আমাদের রাষ্ট্রের একটা রিপাবলিকের যাত্রা হয়েছিল, আমাদের একটা নতুন রিপাবলিকের যাত্রার সময় এসছে। এবং এইটা যারা বলেন, আমি আর একটা বাক্য বলে শেষ করব, এই যে গণতন্ত্রের মূল কনসেপশন কি, সেই ম্যাগনা কার্টা থেকে এখন পর্যন্ত যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, এবং জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে সংবিধান আসে, তার প্রতিনিধি আকারে সরকার আসে। এই যে সংবিধান, এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। কাজে জনগণ হচ্ছে এখানে সুপ্রিম, আদালত সুপ্রিম নয়, জনগণের উপরে আদালত নয়, জনগণের উপরে সংসদ নয়। কাজেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের মানুষের যা প্রয়োজন সেই অনুযায়ী সংবিধান বদলাবে। উনি সর্বোচ্চ আদালত এই যে বাংলাদেশের বাস্তবতা না বোঝে, যে তিনি অবশ্য বলেছিলেন, ABM খায়রুল হক সাহেব বলেছিলেন যে আগামী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার 2টি অথবা 3টি, তার অবজারভেশনের রায়, আর তারপরে যে মূল রায় এটা লেখেননি। বরং আমি বলবো ABM খায়রুল হক সাহেবকে জাতির কাছে একদিন এর জন্য জবাবদিহিতা করতে হবে যে বাংলাদেশের ইতিহাসের বাস্তবতা না বুঝে তিনি যে এই যে ইনস্টিটিউশনাল সংস্কার, বরং ক্ষমতা কাঠামোর যে কেন্দ্রীভূত চেহারা, সমস্ত ক্ষমতা যে প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত, এইটাকে যে কোনো অবজারভেশন না দিয়ে তিনি যেটা সমাধান আকারে এসেছিল ভুল, অপর্যাপ্ত, কিন্তু এই অপর্যাপ্ত সমাধানকে বাতিল করে দিয়ে আরো সংকট গভীর করেছেন, তার দায় তাকে নিতে হবে। বরং আমি বারবার বলবো, এটা বাংলাদেশের জনগণ, এই দেশে আমরা জন্মেছি, আমাদের দেশের মানুষের মঙ্গল কিভাবে হবে তা নিয়ে চিন্তা করার অধিকার সবারই আছে। এটা আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। কাজে আমরা যখন চিন্তা করছি,
সেটাই বরং জরুরি বিষয়। আমাকে হাবিবুল্লাহ সাহেব টিটকারি করতে চাচ্ছেন, অপুদি টিটকারি করতে চাচ্ছেন, হ্যাঁ টিটকারি করেন, কিন্তু আমি বলবো বাংলাদেশে যে রাজনৈতিক সংকট এবং অবরুদ্ধ অবস্থা চলছে আপনাদের হাতে কোনো সমাধান নাই, তার মানে রাজনৈতিকভাবে আপনারা দেউলিয়া। আমরা যে ছোট দল হয়েও মানে এখন সমাধান দিতে পারছি, সেইটা হচ্ছে বাংলাদেশের জাতির সামনে, জনগণের সামনে অনেক ধন্যবাদ। নতুন রূপকল্প আছে, এটাই বাংলাদেশের মানুষ ভবিষ্যতে বিচার করবে। উকিল অনেকক্ষণ মুখিয়ে আছেন। প্রথমত সাকিব ভাইকে কিন্তু আমরা কখনো টিটকারিও করি নাই, তাকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু আমার প্রশ্ন সাকিব ভাইয়ের কাছে, আপনি নিজে একজন নেতা, আপনি নিজে দাবি করেন এবং একটি দল খুলে বসে আছেন, দলের রেজিস্ট্রেশন হয় নাই, দলের দাবিদার হয়ে আপনি উনি এই কথাটা আগেরবারও তুলেছেন, আমি একটু বলি। 2019 সালে হাইকোর্ট 2019 সালে হাইকোর্ট 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে আমাদের দলকে নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আজকে পর্যন্ত নির্বাচন কমিশন সে বিষয়ে হাইকোর্টকে অবজ্ঞা করে চলেছে। এইটা ওনাদের নির্দেশে করছে, কারণ নির্বাচন কমিশন হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের আদেশে চলে না, ওনাদের সরকারের অনুগতভাবে চলে। আমরা একটা রেজিস্টার্ড পার্টি বাই হাইকোর্ট, আপনার সরকার সেটা আটকে রেখেছে। জি অবশ্যই অধ্যাপক অপু। আমি বলতে চাইছি সেটা না, জনগণের জন্য আপনার এত দরদ, জনকল্যাণ করবার জন্য আপনার তো একটা দল গঠন করবার দরকার নেই, এবং সেই দল রেজিস্ট্রি করতে পারছেন না, আপনার ভোটার নাই, আপনার নেতাকর্মী নাই। প্লিজ আপনি দল গঠন করবার, দল গঠন করবার উদ্দেশ্যটা কি? বিএনপির দলের নাম দেখাতে পারেন কিনা ওই যে জোটে, তারপরে কিছু একটা মানে যদি কোনোদিন ক্ষমতায় যায় তখন একটা কিছু বাগাতে পারেন কিনা, এটাই তো, এর বাইরে তো কিছু না। আমাদের ছোট দলগুলো করবার তাদের যে আকাঙ্ক্ষা, সেটা কি আকাঙ্ক্ষা? তারা একটা দল গঠন করে কোনো ওই বড় দলের সাথে ঢুকে তখন একটা এমপি কিংবা একটা মন্ত্রী পেয়ে আখের গোছানো যায় কিনা, এর বাইরে তো জনগণের কল্যাণ করছে না। যত ছোট দল আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তাদের দল গঠন করবার উদ্দেশ্যটা কি সেটা আপনি বলবেন। কাজে আপনাকে টিটকারি ইয়ারকে আমরা মারতে চাচ্ছি না। আপনি যখন বড় বড় কথা বলেন তখন মনে হয় যে আপনি বাংলাদেশের জনগণের একমাত্র ভাগ্য মানে নির্ধারণ করবার জন্য আপনি কাজ করছেন টকশোতে বসে, শুধু টকশোতে বসে, এই জন্য এই কথাগুলো আসছে। এখন বলছে আপনি প্রধানমন্ত্রীর ব্যাখ্যাটা, কনসেপ্টটাকে কিন্তু আপনি পাল্টে দিলেন। বলছেন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিচ্ছে, তা তো না। আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি মাননীয় নেতা ওবায়দুল কাদের কি বলেছেন? মির্জা ফখরুল সাহেব যখন এত কথা বলছেন, তার কথার পৃষ্ঠে বলেছেন যে আপনারা ক্ষমতায় চলে যাচ্ছেন, ইলেকশন দিতে চাচ্ছেন, এই করছেন, তা আপনার যে দলটি, দলের মাঝিকে, দলের নেতাকে, একজন লন্ডনে বসে আছে, আরেকজন নেত্রী, তিনি কি মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে তিনি বাড়িতে বসে আছেন, তাকে ক্ষমা করছেন। তা আপনার দলের জনগণের কাছে যে যাবেন, ভোট চাইবেন, কি কি করলেন? আগে তো 2006 পর্যন্ত দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে জঙ্গিবাদ বানিয়ে, হাওয়া ভবন বানিয়ে, লুটপাট করে একেবারে ছারখার করে দিয়েছেন। সেই দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন মধ্যমায়ের বাংলাদেশে করেছে। এখন আপনারা যে ভোট চাইবেন জনগণের কাছে কি বলবেন, কাকে আপনারা প্রধানমন্ত্রী বানাবেন, সেইভাবে কথাটা এসছে। আর আপনি কথাটাকে ঘুরিয়ে কোন প্যাচ দিয়ে আপনি চলে গেলেন। আর আমলাতান্ত্রিক যে কথাগুলো আপনার মনে হলো, ডিসি এসপি এলাকার কি বলছে দখল করে নিয়েছে, আপনার কথায় মনে হলো। এর আগে কি বলেছেন? পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে খেপেছিলেন কেন? 2014 সালে যখন নির্বাচনে না গিয়ে বিএনপি জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস শুরু করলো, তখন এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করেছে, যে কারণে বিএনপি, জামাত তথা আপনারা যারা আছেন তাদের সঙ্গে তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লেগেছিলেন। আবার এখন যখন দেখছেন উন্নয়ন, অগ্রগতি, এই করোনা পরিস্থিতি, বিশেষ করে এই আমাদের যারা প্রশাসনের লোকজন আছে, ডিসি এসপি ইউনো, সবাইকে নিয়ে এলাকার সংসদ সদস্য, লোকাল যারা প্রতিনিধি আছে, সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভালোভাবে ট্যাকেল দিতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসিত হয়েছেন। এখন আবার আমলা, সরকারি কর্মকর্তা তাদের বিরুদ্ধে লেগেছেন। আপনাদের সমস্যাটা কি? যদি এই সরকার মিলেমিশে কাজ করতে পারে, আপনাদের সমস্যাটা হলো এই জায়গায় যে আপনারা তাদের ওই আমলাদের, যেটা আপনারা আগে করতেন, পুলিশ প্রশাসনকে তাদেরকে দিয়ে কোনোভাবে আপনারা যে করেছিলেন না এর আগে, ওই পুলিশ প্রশাসনের লোক নিয়ে মিটিং করে তাদের কিভাবে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে উৎখাত করা যায়, সেই পরিকল্পনাগুলো এখন আর কেউ করতে চায় না। আপনাদের সাথে ষড়যন্ত্রে পাঠ হচ্ছে না, যে কারণে তাদের উপরে আপনারা টকশোতে বসে তাদের বিরুদ্ধাচরণ করছেন। এগুলো অন্যায়। আমি মনে করি এটা দেশের বিরুদ্ধে আপনারা অপপ্রচার করছেন এনাদের বিরুদ্ধে কথা বলে। আর ইসের কথা বলছেন, মানে মানুষের সমস্যা, সেটা দেখা এই সরকার দেখছে না। জনগণ কি আপনাদের কি বলেছে
যে আমরা ভালো নেই, আমাদের সমস্যায় আছে। জনগণ তো এই সরকারের শুধু জনগণ, বাংলাদেশের জনগণ না, পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র এই সরকারকে সমর্থন দিচ্ছে, জননেত্রী শেখ হাসিনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা করছে। সেগুলো আপনি দেখছেন না কেন? কার্পণ্য কেন আপনার? প্রশংসা করতে অসুবিধাটা কোথায়? আপনি টকশোতে বসে কথা বলছেন, এত সরকারের কথা বলছেন, এই সরকারের অবদান, আবার সেই সরকারের পক্ষে আপনারা দু একটি মানে ভালো কথা ছাড়া কিভাবে বিরুদ্ধে কোণঠাসা করা যায়? আপনি তো বলতে পারবেন না এই টকশো, এই বললেন কি দুর্নীতি করেছে। কোথায় দুর্নীতি করেছে আপনি দেখান, ডকুমেন্টস দেখান, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। দেখেন নাই? মন্ত্রী এমপি থেকে শুরু করে কেউ কি বাদ গিয়েছে? সচিব থেকে শুরু করে ধরা হয়েছে। এটা কি এইরকম যে হাওয়া ভবনের লাইসেন্স দিয়ে দিয়েছিল বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমানকে? সেই কথাটা আপনি বলেন না কেন? দুর্নীতির কথা আপনাদের মুখ দিয়ে বেরোবে কেন? দুর্নীতির বিরুদ্ধে তো সরকারের অবস্থান আছে, স্বীকার করছে দুর্নীতি হচ্ছে, যেখানেই সরকার দেখছে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছে। সে কথাটা বললে অন্যায় কি হয় আপনাদের? কেন সত্যি কথাটা বলতে পারছেন? এবার আমি রবিউল ভাইয়ের দিয়ে একটি কথা বলবো। ভুল ব্যাখ্যা দিয়েছেন। ভুল ব্যাখ্যাটা টকশোতে কখনই দেওয়া উচিত না। আপনি বলেছেন 96-এ কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি কেন করা হয়েছিল, সেই ব্যাখ্যাটা আপনি একটু টকশোতে বলবেন। নাকি আপনার মনে নাই, নাকি আপনি জানেন না তখন ছিলেন কিনা মাঠে, আমি তাও জানি না। আমি বলি, কারণ আমি সেই আন্দোলনে ছিলাম। যখন সংসদীয় সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে, সামরিক শাসকদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের অগ্রসৈনিক জননেত্রী শেখ হাসিনা, তারপর সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হলো, তারপরে হয়েই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় গিয়েই 15ই আগস্টের কেক কেটে ফেললেন জন্মদিন বানিয়ে, 15ই আগস্টে জাতীয় জনকে। তারপরে কি করলেন? মিরপুরে নির্বাচন, মাগুরায় নির্বাচন, মাগুরা নির্বাচন কমিশনকে কি করা হলো? ছাত্র দল ধাওয়া দিয়ে দিল। তারপরে নির্বাচন ব্যবস্থাকে যেই কন্ডিশন ছিল সব ধূলিসাৎ করলো। তা করার পরে কি করলো? 15ই ফেব্রুয়ারি তখন এই দাবিটা তোলা হলো কেয়ারটেকার গভর্নমেন্টের। সেই কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি না মেনে কি করা হলো? 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলো। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি রশিদকে সংসদ সদস্য বানিয়ে ওই পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা বানান। লজ্জা করেন আপনাদের? আবার বড় বড় কথা বলেন। তারপরে সেই সংসদ বাংলাদেশের জনগণ লাঠি ঝাঁটাপেটা করে 15 দিনের মাথায় বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিয়েছিল। আওয়ামী লীগ করেছিল না, বাংলাদেশের জনগণ করেছিল। দর্শকের ফোনটি নিয়ে আপনার কাছে ফিরে আসি, আপনার কাছে আসবো আমি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা থেকে বলছি, আমার নাম ফরহাদ আহমেদ। বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আন্দোলন পৃথিবীর ভালো বা উন্নত দেশগুলোতে হয়, যেমন শস্যের জন্য দাম পড়ে গেলে কৃষকরা ফ্রান্সে আন্দোলন করে, ট্রান্সপোর্টে ফেয়ার বেড়ে গেলে যাত্রীরা আন্দোলন করে, এরকম আন্দোলন হয় বিভিন্ন দেশে। কিন্তু আমাদের দেশে কয়েক যুগ যাবৎ ফ্রি পিয়ার ইলেকশনের জন্য আন্দোলন করতে হচ্ছে এবং আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। ফ্রি পিয়ার ইলেকশনের ব্যাপারে শুধু বর্তমান সরকার নয়, বিএনপির আমলেও দেখছি 2006 সালে এটাকে মেকানিজাইজ করতে চেষ্টা করা হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক চর্চাটা আমাদের দেশের রাজনীতিবিদদের নাই। আমাদের এই যে স্ট্যান্ডার্ডটার অবনতি ঘটছে, এ থেকে আমরা মুক্তি পাবো কিভাবে আমরা ফ্রি পিয়ার ইলেকশনের জন্য আন্দোলনের আগে ওটু ফ্রি পিয়ার ইলেকশন হবে, কিভাবে আমরা এটা থেকে মুক্তি পাবো? অনেক ধন্যবাদ নেত্রকোনা, আপনার এলাকার মানুষ প্রশ্ন করেছেন। উনি খুব ভালো কথা বলেছেন। আমি যেটা মানে শেষ করবো এই বলে যে তারপরে কেয়ারটেকার গভর্নমেন্টের যেই তার কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটাকে কেটে সেটের নোংরামি করে সেটার আর কিছুই রাখলো না বিএনপি। এবং বেগম খালেদা জিয়া কিন্তু তখন এটা বিরোধিতা করে বলেছিল যে শিশু এবং পাগল ছাড়া কেউ কেয়ারটেকার গভর্নমেন্টের নিরপেক্ষ হতে পারে না, এটা বেগম খালেদা জিয়ার কথা। তারপরে দেখেন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় এসে কি করলো? তখন আবার সেই বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে কেএম হাসান সাহেবকে, সে কি প্রধান আমার কথা হচ্ছে যে ফখরুদ্দিন মঈনুদ্দিন আপনারা যখন বলেন তার আওয়ামী লীগের প্রিয় লোক, এটা যখন বলেন মানুষ হাসে না? বেগম খালেদা জিয়া তাদের প্রিয় লোকদেরকে মঈনুদ্দিন ফখরুদ্দিনকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়েছে এবং বিএনপির পাপের ভারে, এই যে বলছিলেন আপনি যে ক্ষমতা যতবার বিএনপি হস্তান্তর করেছে ততবার ঝামেলা করেছে। আমি তো বললাম 96-এ এটা করলো, 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলো, আবার
2001-এ আওয়ামী লীগ ক্ষমতা সঠিকভাবে হস্তান্তর করলো, আবার 2006-এ এসে বিএনপি কি করলো, সে 2007-এর 22 জানুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে, সব রেডি করে ফেলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আবার জনরোষ হলো। তো যে কারণে জনরোষের ভয়ে, এই পাপের কারণে বিএনপি জামাতের তখন অনেক ধন্যবাদ আপনাকে, গভর্নমেন্ট অনেক ধন্যবাদ এসেছিল। আব্দুল সালাম ভাই যদি একটু বলেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সালাম ভাই প্লিজ। ওনারা তার হস্তান্তরের পথই বন্ধ করে দিচ্ছেন, যাতে ওনারা দেশটা একটা রাজতন্ত্র কায়েম করা যায় কিনা সেদিকেই। রাজতন্ত্র ঘোষণা দিয়ে দিলেই হয়, তাহলে নির্বাচনী দরকার কি, আর কোনো কিছু দরকার কি? অন্য সময় তো হস্তান্তর হয়েছে বা আন্দোলন হয়েছে, আর তো হস্তান্তরই নাই। অর্থাৎ ওনারা প্রধানমন্ত্রী থাকবে, এমপি থাকবে, আবার ওনাদের অধীনে নির্বাচন হবে যাতে ওনাদের ক্ষমতাটা থাকে। 111-এর কথা বলা হয়েছে, এটা তো পরিষ্কার। 111-এর বেনিফিশিয়ারি আজকের আওয়ামী লীগ সরকার, কারণ সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী, এগুলো তো রেকর্ড মুছা ফেলার কোনো কারণ নাই। তিনি যে কি বলছেন সে সময়, যে আমারে যদি ক্ষমতায় দাও তাদের সবকিছু হয়ে যাবে, তাই করছে। যদি 111 ওনারা এত কথা বলেন, তাহলে 111-এর কুশীলবদের ওনারা বিচার করেন নাই কেন? পার্লামেন্টে কয়েকজন এই প্রসঙ্গে বক্তব্য দেওয়ার পরও তাদেরকে থামায় দেওয়া হয়েছে কেন? এবং 111-এর কুশীলবদেরকে কিভাবে মানে তারা পুরস্কৃত করেছেন? এবং যে আজকের এই যে কনস্টিটিউশনাল আজকে দেশে যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটা অবস্থা নিয়ে আসছেন, সাকি সাহেব যে কথাটা বলছিল যে খায়রুল হক, আজকে হোক, বছর পরে হোক, 20 বছর পরে হোক, এই খায়রুল হক আজকে বাংলাদেশের অশান্তির জন্য দায়ী, এবং আলটিমেটলি তাকে সেটার জন্য দাঁড়াইতে হবে এক সময়। এবং সেটার জন্য কি করছেন আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের পক্ষে গেছে সেই কারণে তাকে পুরস্কৃত করছেন, তাকে কমিশন করে সেখানে প্রদান করছেন, যেটা কোনোভাবেই মানে আইন সিদ্ধ না, একটা বেআইনি ভাবে তাকে সেখানে তারা বসাইছে। তো কাজে এগুলো নিয়ে এখন বাক বিতণ্ড কথা বলতে গেলে তো, অর্থাৎ আওয়ামী লীগ সব ভালো করছে, বিএনপি সব খারাপ করছে, আমি তো এই কথাটা বলবো না। এখানে দেশ চালাইতে যে কারো, হ্যাঁ আওয়ামী লীগও ভুল আছে, বিএনপিরও ভুল করে না, আমি তো সেটা বলবো না, কিন্তু বিষয়টা হলো যে দেশটা আজকে এই গণতন্ত্রের জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছি, তাই না? এবং সেই সময় পাকিস্তান, আজকে সেই সময় আওয়ামী লীগ মেজরিটি ভোট পাওয়ার পর ক্ষমতায় দেয় নাই, সে কারণেই তো তারপরে তাদের আন্দোলন। আজকে এই জন্যই কথাটা বলতে চাই যে আজকে সেই ভোটটাকে তারা যদি মনে করে যে তারা আর ভোটই দরকার নাই বাংলাদেশে, তাহলে রাজতন্ত্র ঘোষণা দিয়ে দিলে হয়, তাহলে তার দরকার নাই। আর বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলে দুর্নীতির কথা তো আওয়ামী লীগের মুখে অন্তত এই 15 বছর পরে মানায় না। কারণ আওয়ামী লীগের ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, মহিলা লীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, এমন কোন একটা অঙ্গ সংগঠন নাই যে আজকে প্রত্যেকটা তাদের দুর্নীতির কারণে সেই সমস্ত কমিটি বাতিল করা হয়েছে। আজকে এই সরকারই করছে। এবং দুর্নীতি এগুলো পত্রিকায় আসছে যে ছাত্রলীগের একজন কত শত কোটি টাকা আজকে তাদের হয়েছে। আজকে তারেক জিয়া দেখেন, আর খালেদা জিয়া দেখেন, হাওয়া ভবন দেখেন, ওগুলো তো ক্ষমতায় আইসা সেই সমস্ত মামলা বানাইছেন। আর আজকে আরেকটা নেতৃত্বের কথা শোনেন, নেতৃত্বে বেগম খালেদা জিয়া কি মরে গেছে? বেগম খালেদা জিয়া করছেন, এখন তো মারতে পারেন না। বিএনপি নেতৃত্ব বেগম খালেদা জিয়া আছেই, ভয় পায় এত ইসের কি, এই কারণে তো ভয় পান যাতে উনি চিকিৎসা করে সুস্থ না হতে পারেন। আর মামলার কথা বলেন, দুর্নীতির মামলা এই ধরনের আপনাদেরও অনেকের এরকম দুর্নীতির মামলা ছিল। ক্ষমতায় যখন হারায় বলে ক্ষমতায় আসছেন, সব দুর্নীতির মামলা চলে গেছে। এরকম যেদিন আপনার ক্ষমতায় থাকবেন না, বেগম খালেদার মামলা কিছুই থাকবে না। বেগম খালেদা যে আবার নির্বাচনের প্রধানমন্ত্রী হবে, কাজে এর জন্যই তো ভয় পান। আর লিডারশিপের বিএনপির কোনো প্রবলেম নাই। বেগম খালেদা জিয়ার পর আমরা এটা প্রশ্ন করতে চাই না, তারপর আওয়ামী লীগের মতো একটা দলের সেক্রেটারি জেনারেল যখন নিজের দল থুয়ে অন্য দলের নেতা খুঁজেন, তখন কিন্তু এটা নিয়ে প্রশ্ন আসে, কেন খুঁজেন নেতা, কেন খুঁজেন? এই কারণে তা আমরা বলতে চাই, বিএনপির নেতা খালেদা জিয়া আছে, খালেদা জিয়ার পরে তারেক জিয়া অলরেডি ঠিক হয়ে আছে। আওয়ামী লীগের কে নেতা শেখ হাসিনার পরে বলেন, সেটা বলেন, সেটা তো বলতে পারবেন না। তাই কাজে আমরা সেই দিকে যেতেও চাই না, সেদিকেও যেতে হচ্ছে, যার যার দল শেষে করেন। আজকে যেভাবে মানে ইসের আমাদের এখানে যে আমাদের আলোচনা করলো, সাকির সাহেব আলোচনা করলো, আর ছোট দল হোক, সেটা একটা আদর্শে বিশ্বাস করে, সে আদর্শের কাজে আন্ডারমাইন করা, এখানে মূলটা হলো মূল তাদের সেন্টিমেন্টটা হলো, কারণ আওয়ামী লীগ তো বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে না। তারা স্বাধীনতার পরে একদল বাকশাল কায়েম করছিল, এখনো তাদের মাথার মধ্যে সেই কনসেপ্টই আছে, যে কারণে অন্য কোনো দল রাজনীতি করুক, অন্য কোনো দল ভোটে আসুক, তারা তো সেটা চাই না। তারা সেটাকে বাদ দিয়ে তারা একদলীয় ফর্মুলায় যেতে চায়। আমার কথা, আপনারা বিএনপি নিয়ে তো চিন্তা করেন কেন?
আপনারা বলেন বিএনপি নাই, বিএনপি নেতা নাই, বিএনপির কর্মী নাই, তারপরে প্রতিটা দিন মামলা দিতেছেন, প্রতিটা দিন সকাল বিকাল আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সবাই বিএনপির নাম কতবার বলে, যতবার আওয়ামী লীগের নাম বলে, তারেক জিয়ার নাম যতবার বলে, খালেদা জিয়ার নাম যতবার বলে, তাদের নিজেদের নাম এতবার বলে মনে হয় না। তার মানে দে আর দি ফ্যাক্টর। জি, দে আর দি ফ্যাক্টর। অনেক ধন্যবাদ সালাম ভাই, আপনি সঙ্গেই থাকুন। আমরা একটু জাতীয় পার্টির ইমাম ভাই আপনার থেকে শুনতে যাচ্ছিলাম। না, আমি তো শেষ করতে পারলাম না। আচ্ছা 30 সেকেন্ড শেষ করেন সালাম ভাই, 30 সেকেন্ড। 6 সেকেন্ডে তো শেষ হবে না। আমার কথা হলো যে এখন দেশে বিএনপি ক্রাইসিস মনে করা হচ্ছে। বিএনপি ক্রাইসিস কি? বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার জেলে দিয়েছেন, তারেক জিয়ারে মামলা দিয়েছেন, তারে দেশে আসতে দিতে চান না, মহাসচিব সহ সবাই মামলা দিয়ে রাখছেন, দিচ্ছেন বহুবার। বিএনপির আর সমস্যা কি? সমস্যাটা দেশের সমস্যায় ফেলাইছেন, এবং এই দেশের সমস্যায় যেহেতু ফেলাইছেন, এই কারণে যে আন্দোলন বলে না, দেখবেন আন্দোলন আন্দোলন আমাদের শিখায় লাভ নাই। বিতর্ক ওইভাবে আইসেন না যে আওয়ামী লীগ কে কোথায় কতটুকু আন্দোলন করছে আর আমরা কে কোথায় কতটুকু আন্দোলন করি নাই। ওই আন্দোলন আমাদের কাছে শিখায় লাভ নাই। জি, অনেক ধন্যবাদ লাভ নাই। ফখরুল ইমাম এমপি। স্বাধীনতার আগে থেকে যদি হিসাব ইমাম ভাই যদি একটু বলেন তাহলে হিসাব হবে। জি, ধন্যবাদ আপনাকে। জি প্লিজ ইমাম ভাই, ক্যারি অন। এখানে অনেক আলোচনা করেছেন, তবে আমি একটা জিনিস বলতে চাই যে রাজনীতিতে ছোট দল বড় দল এই জিনিসটা কিন্তু এখন আর ওইভাবে দেখা হয় না। কারণ আমাদের এখানে জোটের রাজনীতি চলে। দেখেন এই আওয়ামী লীগ কিন্তু 14 দল নিয়ে একটা জোট করেছে, এখন বিএনপি করেছে 20 দলীয়, আমরাও করেছি 4-5টা দল নিয়ে একটা জোট করেছি। তো এখন যদি আমার জোটের কোনো লোককে আমি ছোট দল বলি বা ছোট দলের কোনো কথা বলার অধিকার থাকবে না, এটা আমার মনে হয় ঠিক না। কারণ জোটের রাজনীতি যদি আপনার জোট দরকারই না হতো তাহলে একাই করতেন আপনি ইলেকশন, একাই ইলেকশন করে আপনি নির্বাচিত হয়ে দেশ শাসন করতেন। সেটা তো করেন নাই। এখানে জোটের একটা রাজনীতি হয়েছে। আমাদের মুশকিলটা কি? যখন আমরা জোটের রাজনীতি করে যখন আমরা কেউ সাকসেসফুলি, এটা আওয়ামী লীগের বেলাও, আমাদের বেলাও এবং ওই বিএনপির বেলাও, তখন আর মনে থাকে না। বিএনপি 20 দলীয় জোট নিয়ে যখন ক্ষমতায় যায় তখন বিএনপি একাই আপনার সমস্ত ক্ষমতা হ্যান্ডেল করতে চায়, তার সঙ্গে যারা 19টা দল আছে তাদের দিকে তাকায় না। আমাদের রাজনীতির দুর্দশা কিন্তু এইখানে। রাজনীতিটা কিন্তু দুইটা জিনিস আছে আপনার এখানে। এখানে জনসমর্থন যে কখন কোন দিকে চলে যাবে এটা আপনি ধরতে পারবেন না। জনগণকে আমরা যদি উৎস ধরি তাহলে আমাদেরকে জনগণের কথায়, এবং জনগণ কিন্তু আপনি দেখবেন জনগণ কিন্তু অনেক অনেক ভালো কথা জন্য জনগণ বদলে যায়। অনেক ইতিহাস আছে এখানে যে আপনি বাক্যের জন্য ইলেকশন হেরে গেছেন, এরকম অনেক ইতিহাস আছে, সেটা আপনারা সবাই জানেন। সেখানে আমি এখানে বলতেছি যে কেউ কাউকে যদি, আমার কথা হচ্ছে আমার যোগ্যতা কতটুকু আছে, আমি রাজনীতি করার জন্য যোগ্য কিনা, সেটা আগে প্রথম দেখতে হবে। সাকিব ভাইয়ের একটা কথা আমার একটু আমি বলতে চাই। উনি বলেছেন যে দলের এই নেতৃত্বর কথা উনি বিশ্বাস করেন না। যখন সবাই করবে, ইলেকশনে জিতবে, তখন তারা ঠিক করবে তাদের নেতাকে। আসলে দল তো এইভাবে বাংলাদেশে চলে না। বাংলাদেশের প্রত্যেকটা দলের একটা লিডার থাকে, লিডারশিপ থাকে, এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই দলটা তৈরি হয়, এবং সেখানে কাল্টিভেটিভ একটা লিডারশিপের পোস্টিং করতে পারে। কিন্তু উইদাউট লিডার কোনো দল আজ পর্যন্ত আমাদের দেশে হয়েছে কিনা তা জানি না। আর আমাদের সংবিধানও আপনি জানেন আপনি যে দলকে প্রাধান্য দিয়েছে। আপনি যদি দল হিসাবে আপনি নির্বাচিত হন তাহলেই রাষ্ট্রপতি, যে দল বেশি সংখ্যক ভোট পেয়েছে তাকে আপনাকে সরকার গঠন করতে হবে। সুতরাং দলের লিডারশিপ একদম মাস্ট। লিডার ছাড়া কোনো দল চলে না। এটা সাকিব ভাইকে আমি বলতে চাই। আরেকটা কথা এখানে এসছে যে আপনি ওই যে জাস্টিস খায়রুল কবির সাহেব যে অবজারভেশন দিয়েছিলেন, অর্ধেক কথা তো বললে হবে না। অবজারভেশন দিয়েছিলেন উনি যে আগামী 2টা ইলেকশন করতে পারো, তবে এটা ডিসাইড করবে সংসদ প্রথম অধিবেশনে ডিসাইড করেছে যে যেটা অবৈধ সেটা আমরা করব না। আগামী 2টা তো দূরের কথা, এখন থেকে আমরা যেটা বৈধ সেই দিকে আমরা পায়ে হাঁটবো। এটাই ছিল আসলে। অনেক ধন্যবাদ ইমাম ভাই। একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শরীফ বলছিলাম। জি বলুন। রুবায়েত ভাই, লাইনটা কাটবেন না? না, লাইন কাটবো না, আপনি বলে যান প্লিজ। আমি বলতে চাচ্ছি
আমরা এই দেশের জনগণ ভোটের অধিকার কখন ফিরে পাবো? আর যদি না পাই তাহলে একবারে চিরতরে বন্ধ করে দেন, এই দেশে আর ভোট হবে না, এক না এক তন্ত্র চলতেই থাকবে, টু বি কন্টিনিউ, এইভাবেই চলো। জি, আচ্ছা, আমরা লাইন কাটে না, কিন্তু আপনার লাইনটা পড়ে গেছে, দুঃখিত। মিল্লাত ভাইকে জবাব দেবেন কিনা? দর্শক দুটো প্রশ্ন করেছেন আসলে। দর্শক যে প্রশ্নটি করেছেন যে আমরা কবে ভোটের অধিকার ফিরে পাবো, আমার উল্টো প্রশ্ন হচ্ছে আপনাকে ভোট দিতে বাধা দিয়েছে কে? আপনি ভোট কেন্দ্রে হাজির হয়ে যান, দেখুন ভোট দিতে পারেন কিনা। যদি না পারেন তখন আসেন। হাসতে পারেন আপনি, কোনো সন্দেহ নেই, কিন্তু বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। যে সমস্ত নেতারা আজকাল টক শোতে হাসছেন বা টক শোতে ভোট কেন্দ্রে যান কিনা সেটাও তো আমার সন্দেহ আছে। আমি শুনি বিএনপির নাকি 35 লক্ষ মানুষের নামে মামলা আছে। তারাও তো সাহস করে বলতে পারে আগের রাতে ভোটটা করে মিল্লাত ভাই বলেন এই কথা। 35 লক্ষ লোক মাঠে যাই, মাত্র বাংলাদেশে 300 সিট, যদি 35 লক্ষ লোক এই 300 সিটে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আসলে করার কিছু থাকবে না। আর তারা যে 35 লক্ষ কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন এই বিএনপি গিয়েছিলেন নেত্রীর সাথে দেখা করতে, তখন কিন্তু নেত্রী বলেছিলেন আচ্ছা আপনারা বললেন আপনাদের তো অবশ্যই দেখা হবে, আপনারা একটা লিস্ট দেন। সেই লিস্টে কিন্তু প্রায় 4 বছর পার হয়ে যাচ্ছে, আজকে পর্যন্ত পৌঁছায়নি। সুতরাং এগুলো হলো রাজনীতি, কাউকে দোষারোপ করার রাজনীতি, সংখ্যা বাড়ানোর রাজনীতি, পক্ষে নিয়ে আসার রাজনীতি। আর অনেকে আসলে সত্যিকার অর্থে ঘোরের মধ্যে আছেন, কখন কি বলে ফেলেন ঠিক নাই। আমি আজকে পর্যন্ত আমার জানা মতে কোনো দেশ নাই যে প্রধানমন্ত্রীকে সরাসরি নির্বাচিত করা হয়, প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয়, এটা আমি জানি বাংলাদেশে একসময় হয়েছে এবং পৃথিবীর অনেক দেশেই হয়, কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি ভোটে নির্বাচিত হন এমন দেশটি কোথাও কিন্তু খুঁজে পাবেন না। সুতরাং এই ধরনের নতুন নতুন ফর্মুলা এলে মানুষকে বিভ্রান্ত করা যাবে কিনা সেটা একটা কথা। আমরাই তো তাই এখন বলছি, বড় বড় কথা শুনতে হবে, এটা তো আলোচনা হলো না। আমি কি বললাম, আপনি অ্যাবসলিউটলি একটা ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন কেন? জনগণই ক্ষমতার উৎস, এই কথা আমরা বলি, আমরা প্রমাণ করেছি বারবার। কারণ হচ্ছে এইখানে যে কয়টি দল আছে যারা সরকারে ছিলেন, বলেন আওয়ামী লীগ ছাড়া কোন দলটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে? নির্বাচন ছাড়া ক্ষমতায় গেছে একমাত্র আওয়ামী লীগ। অন্য দল কোনোবার নির্বাচন করে গেছে, কোনোবার নির্বাচন ছাড়া অগণতান্ত্রিক পন্থায় গেছে। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় গেছে, নির্বাচনের সম্বন্ধে প্রশ্ন থাকতে পারে। সুতরাং আপনারা বলেন আপনাদের নেতা ঠিক হয়ে গেছে, আরে কিসের আইন, কিসের আদালত, খালেদা জিয়া মুক্ত ভোটে জিতলেই হলো। এই যদি হয় কোনো গণতান্ত্রিক দলের কথা, তাহলে সেই দল সম্বন্ধে মানুষ ভোট দেওয়ার আগে একবার না 100 বার চিন্তা করবে। এবং সেই দল আসলে সত্যি, আমি আসলেই এই কথা শোনার পর শঙ্কিত হয়ে পড়েছি। ওই যে ষড়যন্ত্র শুরু হয়েছিল কাউন্সিলের আগে, বিএনপির, আমাদের না, সেইটা যে 7-এর ক ধারা বাতিল করা, যে যারা মানসিকভাবে ভারসাম্যহীন কিংবা যারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারা দলের কোনো পোস্টে আসতে পারবেন না, হঠাৎ করে ওই লাইনটি বাতিল, গায়েব হয়ে গেল। কারণ তারা জানে যে একজন দুর্নীতির দায়ে 10 বছর জেল হয়েছে, তিনি যদি কোনো কারণে না নিতে পারেন, তার পরবর্তীকালে তার সন্তান তারেক জিয়া, তিনি যদি আবার আসতে হয়, তিনিও তো দুর্নীতি। সুতরাং লাইনটি শেষ করে দাও, যাতে আর কোনো আইনগত বাধা না থাকে। সুতরাং আমরা এটা কখনোই বাংলাদেশের জনগণ চাইবে না যে দুর্নীতিবাজ একজন বাদ দিয়ে আর এক দুর্নীতিবাজকে ক্ষমতা নিয়ে আসতে হবে। আর আরেকটি কথা অবশ্যই সত্য, আমাদের পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উনি বলেছে, আমাদের প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরে আপনাদের কে আছেন? আরে আমাদের কে, মাননীয় প্রধানমন্ত্রী তো আছেন আমাদের, আপনাদের কে আছে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সেই প্রশ্নটি উঠেছে। আমরা তো, কাদের ভাই তো বলেই দিয়েছেন যে আমাদের আছে, আপনাদের কে আছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে ফখরুল ভাই সঠিকভাবে বলেছেন যে আসলে কাউকে সামনে নিয়ে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কাউকে নেতা ছাড়া কোনো দল চলতে পারে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি সঙ্গেই থাকুন। আমরা লাস্ট রাউন্ডে 2 মিনিট, জাস্ট 2 মিনিটে যদি বলেন। না, আমি বুঝলাম না যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ফখরুল ভাইয়ের আমাদের নেতার সংকট দেখলেন কোথায়? আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং তার অ্যাবসেন্টে বেগম জননেতা তারেক রহমান প্রতিষ্ঠিত, এই জায়গায় তো সংকট দেখছেন কেন? আমি তো আওয়ামী লীগের সংকট দেখছি। আওয়ামী লীগের বর্তমান যিনি প্রধান আছেন তিনি বিতর্কিত এবং তিনি এই সংকট সৃষ্টি করেছেন। তাকে দিয়ে আর মানুষ, তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন, তাকে দিয়ে আর বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তিও তো আওয়ামী লীগের নাই। আর সাকিব ভাই যেটা বলতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী সাধারণত নির্বাচনের পর মেজরিটি পার্টির মেম্বার অফ পার্লামেন্টরা তার দলের নেতা ঠিক করে।
তাই তো তার হচ্ছে। দলের নেতা ঠিক করার পর রাষ্ট্রপতি তাকে সরকার গঠন করতে আহ্বান জানায়। তাই তো হচ্ছে। তো আপনি আগে কেন আপনার নেতা ঠিক করে রেখেছেন? আপনার আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নেতাকে। তো শেখ হাসিনাকে আগে ঠিক করে রাখা যাবে না। এটা অবশ্যই প্রধানমন্ত্রী যাবে, হবেন, অবশ্যই যাবে। উনি মেজরিটি আমার দলের পার্টির সিদ্ধান্ত নেতা সেটি। হলে আমার দল যদি মেম্বার অফ মেজরিটি পার্লামেন্টের ভোটে বলতে আপনি আমার এইটাই দলের বলছি। আপনি সিদ্ধান্ত যেটা সেটি। ঠিক বিল্লাহকে আমার শোনেন, দলের সিদ্ধান্ত না আপনি করে যেটা আমার ঠিক অন্য করে দলের আমার রেখেছেন দলের কোনো কথা বলতে এটাই পারবে না। হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক বলতে দেন না, চিন্তা। বলতে দেন। এটাই হচ্ছে একক ব্যক্তির ক্ষমতা প্রতিষ্ঠিত করছেন আগেই, ভোটের আগেই। এইটা গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য না। তারপর আমি ধরে নিলাম কংগ্রেসে আপনার মনে আছে সোনিয়া গান্ধী যখন কংগ্রেস নির্বাচিত হয়েছিল, মেজরিটি পার্টি হয়েছিল, বিতর্ক উঠেছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিল, ওখানকার মেজরিটি পার্টির নেতা নির্বাচিত করেছিল। সংকট কোনো জায়গায় নাই, সংকটে আপনারা জনগণকে ফেস করতে চান না। আর দুর্নীতির কথা বলছেন, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নির্বাহী আদেশে সাজা দেওয়ার চেষ্টা করেছেন, রাজনৈতিকভাবে ফেস করতে পারেননি। 15,000 কোটি টাকা দুর্নীতির প্রায় মামলা মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে 15টি মামলা, 6টি কসমেন্ট করেছেন, 9টি নির্বাহী আদেশে তুলেছেন, ফেস করেননি। জি অর্থাৎ ক্ষমতা যখন হারাবেন তখন এই দুর্নীতির দায় কে নির্বাচন করতে পারে না সেটা তখন প্রমাণিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ Last একটা 2 minute। ভাই, না, 2 মিনিট হয়নি। শেষ, আওয়ামী 2 লীগ minute শেষ। কখনোই নির্বাচিত হয়নি জনগণের ভোটে। 96-তে 146 সিট পেয়েছিলেন, জাতীয় পার্টির সমর্থনে ক্ষমতা এসেছেন। আর সময় নেই আমাদের। 2014-তে নির্বাচন শেখ চলে রুবেল, এসেছেন, please, আর 2018-তে আগের রাত্রে নির্বাচন করেছেন, জনগণ আপনাদের নির্বাচিত করেনি। প্লিজ জোনাস সাকি 2 মিনিট, লাস্ট 2 মিনিট। মানে যেহেতু সময় নেই, আমি প্রথমে একটা জিনিস বলেছিলাম যে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বটা এই জায়গায় যে এখন তারা বর্তমান যে রাজনৈতিক সংকট তার কোনো সমাধান দিতে পারছে না। আমি দুঃখিত যে মুন্না ভাই, মানে আমি যে কথাটা বলেছি যে সংসদে যারা নির্বাচিত হয় তারা প্রধানমন্ত্রী ঠিক করে। যদি কোথাও আপনার, অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি রাষ্ট্রপতি যদি সরাসরি নির্বাচন করতে যায়, প্রধানমন্ত্রী বলেছি যে যদি কোথাও আপনি এইভাবে নির্বাচন, ওইটা কোনো মূল প্রশ্ন না যে কাউকে যদি আপনার নির্বাচিত করার থাকে তো তিনি প্রার্থী হবেন, তো সেটা তো নির্বাচনে আসার প্রশ্ন। বিএনপি কিংবা যে কোনো প্রার্থীকে এখন এই মুহূর্তে প্রধান প্রশ্ন কি যে তার প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কে হবে? এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে কিনা, এবং হয় আওয়ামী লীগ সমঝোতায় আসবে, না হয় আন্দোলনের মাধ্যমে সেটা অর্জন করতে হবে। আগে তো ভোটের অধিকার তৈরি হবে, তারপরে না আমার প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, এবং প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কার কি সেটা তার দলের প্রশ্ন। আপনারা তো মাথা ব্যথা কেন? ওয়াই ইউ আর ট্রাইং টু ফিক্স দিস? আপনি ফিক্স করতে চান কারণ হচ্ছে যে আপনি ঠিক করে দিতে চান। যেমন উনি বললেন না, ওই যে কি বলে যে জনগণ তো প্রধানমন্ত্রী ঠিক করে না, জনগণ মেম্বার অফ পার্লামেন্ট ঠিক করে। মেম্বার অফ পার্লামেন্টে প্রধানমন্ত্রী ঠিক করে। আমাদের শেষ করতে বলছেন। আমি শেষ করি, আমার কথাটা শেষ করি। আমি 30 সেকেন্ড, 2 মিনিট শেষ হয় না কিন্তু। না, আপনি 2 মিনিট শেষ হয় না। অপদে 1 মিনিট, না, প্লিজ শেষ 2 মিনিট করতে শেষ হয় না কিন্তু। না, 1 2 মিনিট মিনিট পাবেন না, প্রোগ্রাম আমাদের আছে তো 1 1 মিনিট দিছে। 1 মিনিট সময় আচ্ছা, আছে। না উনি ওই রবিউল ভাই যে বললেন, আর না, একটা কথা বলতেই হবে, এই যে রাজনৈতিক, শোনেন, সংবিধানের উপরে জনগণের উইল ছিল বাংলাদেশে নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা লাগবে। সুপ্রিম কোর্ট জনগণের উইল কি সেটাকে গুরুত্ব দেন নাই। সেটা জনগণের অধিকার সবারই আছে। সার্বভৌম হচ্ছে দেশের জনগণ, আর কেউ না। উন্নয়ন করছে বলে আপনি শেখ হাসিনাকে বিতর্কিত মনে হলো। হ্যাঁ, দেশের দুর্নীতি জঙ্গিবাদ রোধ করেছে বলে প্রধানমন্ত্রীকে আপনার ভালো লাগছে না, বিতর্কিত মনে হচ্ছে না? বিএনপি ওই বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে কি আওয়ামী লীগ মামলা দিয়েছে? সরকার মামলা দিয়েছে, 111 মামলা দিয়েছে। আর যেটা বলা হয়েছে, এই প্রশ্নটা আসছে এই জন্য যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তারা কনভিক্টেড, কাজে তারা নির্বাচনে আসতে পারবে না। সেই কারণে এই কথাটা এসেছে। কিভাবে আপনারা জোর করে নির্বাচন করাবেন? আর একটি দলের কাণ্ডারি ছাড়া, দলের নেতা ছাড়া, বিএনপি যার জামাতের সঙ্গে সম্পৃক্ত, স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে চলে, যে কারণে আপনি প্রধানমন্ত্রীকে পছন্দ করছেন না। বলছেন কেন? প্রধানমন্ত্রী এই যুদ্ধাপরাধীদের বিচার করেছে, এই জন্য আপনার প্রধানমন্ত্রীর প্রতি জেদ, আপনি তাকে বলছেন বিতর্কিত। আমি বলছি সংকট সৃষ্টি করেছে, জামাতের পোষ্য, এই জন্য আপনি এই কথা বলছেন। বঙ্গবন্ধু কন্যাকে আপনি বলছেন প্রধানমন্ত্রী বিতর্কিত, এটা বলার স্পর্ধা এবং এই কথা বলবার যে স্পৃহা পান কেন? কারণ পাকিস্তান পুশ করে, জামাতের টাকায় চলেন, জামাতকে নিয়ে চলেন, যে কারণে প্রধানমন্ত্রীকে আপনার ভালো লাগছে না। আর শেষ করতে হবে আমাদের। আমি শেষ করছি। বিএনপি বিরুদ্ধে কোটি কোটি লক্ষ লক্ষ মামলা দিয়েছে, সেই জন্য গণতন্ত্রের বিউটি সৌন্দর্য, গণতন্ত্রের বিউটি নষ্ট হয়ে গেছে আপনি বললেন। আচ্ছা, তা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে তারেক রহমান আর বেগম খালেদা যে মিলে 24 জনকে হত্যা করলো, আওয়ামী লীগের 21,000 গণতন্ত্র ছিল। কাজে এই কথাগুলো বলে যখন কোর্টের রায় যখন আমাদের পক্ষে যাবে তখন আমরা কোর্টের রায় মানবো, আর কোর্টের রায় যখন বিপক্ষে যাবে তখন আমরা কোর্টের রায় মানবো না।
জোনায়েদ সাকিব ভাইয়ের পার্টি যখন কোর্টের রায়ে চলে আসে তখন তিনি সেটাকে সত্য বলে ধরেন, আর কোর্টের রায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায় তখন তিনি ধরতে চান না। কিংবা বেগম খালেদা জিয়া, তারেক জিয়া যখন সাজা হয় কোর্টে তখন সেটা মানতে হয় না। আমার দুঃখ একটাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত বিচ্ছিন্ন বলার আসলে সত্যিকার অর্থে কি বলতে কি কার কতটুকু উচ্চতা কিছু বলার জন্য সেটা বুঝে শুনে কথা বলা যদি, কিন্তু যার পার্টি নেতা মুচলকে দিয়ে দেশ ছেড়ে চলে যায় সেই ভীতু কাপুরুষদের দিয়ে আর যাই হোক বাংলাদেশের রাজনীতি হবে না। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিকা নিন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.